হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এইচএসসি স্টুডেন্টরা। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 কমপ্লিট করব। কমপ্লিট বলতে কি আজকে আমরা লেকচার 1 করব। এই চ্যাপ্টার কিন্তু আমরা কয়েকটা লেকচারে শেষ করব, ওকে। আর আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে শেষ করব। আর প্রত্যেকটা ক্লাস থাকবে তোমার জন্য কোশ্চেন সলভিং, ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমাদের লেকচার 1। আজকে আমরা 3টা টপিক পড়বো এই চ্যাপ্টারে। দেখো কী কী 3টা টপিক আছে। পরন্ত বস্তু ক্ষেত্রে গ্যালিলিও সূত্র, গ্যালিলিওর যে সূত্রগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করব। তারপর আসছে হলো গ্রহের গতি সম্পর্কিত কেপলার সূত্র। কেপলার সূত্র আমরা কি করব, কমপ্লিট করব। আর আসবে হচ্ছে মহাকর্ষ সূত্র। অ্যান্ড এখান থেকে যা যা ম্যাথ হয় আমরা সেগুলো কি করব, কমপ্লিট করব। তাহলে হবে কি, আজকে আমরা যা যা পড়তেছি সব হাতে হাতে শেষ হয়ে যাচ্ছে, ওকে ওকে। সো লেকচার 1 খুব ভালো করে শেষ করো, তারপর লেকচার 2 যখন আসবে ওটাও ভালো করে শেষ করো, ওটা ভবিষ্যতের ব্যাপার। সো কথা না বাড়ে আমরা ক্লাস শুরু করে দিই, ওকে। আচ্ছা, কই রে ওকে। আচ্ছা, লেকচার 1 আজকে আমরা যা যা শিখবো, কী শিখবো, পরন্ত বস্তু গ্যালিলিও পরন্ত সূত্র, পরন্ত বস্তু গ্যালিলিও পরন্ত সূত্র, এটা পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র শিখবো, গ্রহ সম্পর্কিত কেপলার সূত্র শিখবো, আর মহাকর্ষ শিখবো, ঠিক আছে? এই 3টা টপিক আজকে আমাদের পড়া হবে। আচ্ছা, শুরু করা যাক। পরন্ত বস্তু কিন্তু 3টা সূত্র আছে। এখন কথা হচ্ছে পরন্ত বস্তু মানে কি। পরন্ত বস্তু অর্থাৎ হচ্ছে কোনো বস্তুকে বায়ু শূন্য স্থান থেকে 2টা বস্তু একসাথে ফেলে দিচ্ছ, বা একটা বস্তুকে একসাথে একটা বস্তুকে ফেলে দিচ্ছে, এটা কি, এটা পরন্ত বস্তু না? এখন কথা হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্ট করা হয়। সেটা কোথায় করা হয়? এটা মানমন্দির একটা জায়গা আছে, ওই মানমন্দিরে বায়ুবদ্ধ করে, ওই রুমটার মধ্যে বায়ু ছিল না। একটা হচ্ছিল পালক, চিনো, কবুতরের পালক বা হচ্ছিল গিনির পালক, ওই পালক আর হচ্ছে একটা বল একসাথে ফেলে দিয়েছিল। দেখছিল কি 2টা বস্তু একই সাথে পড়তেছে। তার মানে কি, আমি যদি একটা হালকা একটা ভারী বস্তু একসাথে ছেড়ে দিই, ওর মধ্যে যদি কোনো বাতাসের বাধা না থাকে, তাহলে 2টা বস্তু কী হবে, একসাথে মাটিতে পড়বে, ওকে। ওই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। দেখো, প্রথম সূত্র কী ছিল, বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান দ্রুততায় নিচে নেমে আসে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কি, মনে করো এটা একটা অনেক বড় একটা জায়গা, ঠিক আছে? এটা অনেক বড় একটা জায়গা। এখানে তুমি কী করছো, এখানে তুমি দাঁড়ায় আসো, আর এই জায়গাটার মধ্যে কোনো বায়ু নাই। তুমি কি করছো, একটা ভারী বস্তু নিচ্ছ, এটা হচ্ছে ভারী, আর কি করছো, একটা হালকা বস্তু নিচ্ছ, এটা কি হালকা। যদি বায়ু শূন্য অবস্থা হয়, 2টাকে যদি ছেড়ে দাও নিচের দিকে, 2টাকে যদি ছেড়ে দাও, 2টা ঠিক একই সময় একই সাথে পড়বে। কি হবে, একই সময় একই সাথে পড়বে। এটাই হচ্ছে আমার প্রথম সূত্র, পরন্ত বস্তুর এটাই প্রথম সূত্র। কিন্তু এখানে শর্ত কি, কোনো বাধা থাকা যাবে না, কোনো বাধা থাকা যাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে আমার শর্ত, যে বাধা যদি থাকে তাহলে একই সময় পড়বে না। যেমন একটা কাগজ আর একটা বই যদি ফেলে দাও, দেখবে কাগজটা দেরিতে পড়বে, বইটা কি তাড়াতাড়ি পড়বে। এখন একটা কাজ করতে পারো, যে কীভাবে দেখাই, এখানে যদি আমার কোনো কাগজ নাই অবশ্য আশেপাশে, হ্যাঁ পাইছি। মনে করো এই কাগজ আর বই, এই 2টা যে একসাথে ছেড়ে দেই, এই বইটা আগে পড়বে, কাগজটা কিন্তু পরে পড়বে। বাট এই কাগজটাতে যদি বাতাসে বাধা না দিতাম, কেমনে হইতো, এই বইয়ের উপর কাগজটা রাখো, এই দেখো আমি উপর থেকে ছাড়তেছি, জাস্ট দেখিও, একসাথে কিন্তু পড়ছে না। কারণ কি, ওই কাগজটাকে কিন্তু বই কোনো বাধা দেয়নি, কাগজটাতে কিন্তু বই বাতাস কোনো বাধা দিতে পারেনি। কারণ আমার এই বই যেটা ছিল, এই বইয়ের উপর যখন কাগজটা রাখছি না, জাস্ট বাতাসের বাধা শুধু এই বইয়েই পাইতেছিল, এই কাগজ কিন্তু পাইতেছিল না। ফলে কি হয়েছে, 2টি একসাথে পড়ছে। বাট বইয়ের কাগজ যখন আমি আলাদা রাখছি, বইও বাতাসে বাধা পাইছে, বাট কম পাইছে। এই কাগজ বাতাসে বাধা কি পাইছে, একটু বেশি পাইছে। ফলে কি, বই আগে নামছে, কাগজে পরে নামছে। এখন যদি বাতাসে বাধা নাই থাকতো, তখন কি হতো, বই আর কাগজ একসাথে পড়তো। এটাই হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র আর কি, ওকে। আচ্ছা, এর ছাড়া আর কিছুই নেই। নেক্সট, বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কোনো পরন্ত বস্তু টি সময়ে ভিবেগ প্রাপ্ত হলে গাণিতিকভাবে দেখা যায় ভি সমানুপাতিক টি। কিছুই না, হুদাই জিনিসপাতি, কিছুই না। মনে করো আমি এখানে একটা বস্তু কি করছি, ফেলে দিছি,
ঠিক আছে। আচ্ছা, ফেলে দেওয়ার ফলে প্রথম 1 সেকেন্ডে যেই বেগ হবে দ্বিতীয় সেকেন্ডে সময়ের সাথে সাথে বেগ কী হবে, একটু বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি হবে না? একটা মনে করো তোমার মাথার উপর একটা এই কলমটা ফেলে দিচ্ছি, তোমার কিছু হবে না। এখন আমি 100 তোলার উপর থেকে যে কলমটা ফেলে দিতাম, তার মানে কি প্রত্যেকটা সময় যাইতো আর বেগ কী হতো, বৃদ্ধি পেত। বেগ বৃদ্ধি কেন পায়? একমাত্র গ্র্যাভিটির কারণে, কারণ প্রত্যেক সেকেন্ডে 9.8 করে বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? ওকে, তারপরে কি তৃতীয় সেকেন্ডে কী হবে, বেগ আরও বৃদ্ধি পাবে। কতটুকু করে বৃদ্ধি পায় বলো তো? 9.8 করে বৃদ্ধি পায়। বেগ কত করে বৃদ্ধি পায়? 9.8। কারণ কি, এটা ত্বরণ কি বেগ বৃদ্ধির হার, বেগকে বৃদ্ধি পাওয়া হয় তো তাই না? এটা কি ত্বরণ না? এটা কি গ্র্যাভিটি না? মিটার পার সেকেন্ড স্কোয়ার না? মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি মিটার পার সেকেন্ড ভাগ কত সেকেন্ড, মানে কি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি করে, তাই তো? এটা তো আমাদের ত্বরণের কনসেপ্ট, তাই না? সো তার মানে কি প্রত্যেকটা সেকেন্ডে কি হচ্ছে, বেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের কথা। এটা কার? গ্যালিলিওর দ্বিতীয় সূত্রের কথা, যে যত নিচে পড়বে আমার ভি সমানুপাতিক হবে কার? সময়ের। ওকে, জাস্ট এগুলো মনে রাখো, এগুলো ম্যাথ আসে না, বাট এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তৃতীয় সূত্র কি, বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দ্রুত ওই সময় বর্গের সমানুপাতিক। অর্থ কি? মনে করো আবার একই জিনিস, কি হচ্ছে, গোল হয়ে যাচ্ছে কেন, লোডিং নেয় কেন? ওকে, আচ্ছা, আবার একই জিনিস মনে করো, আবার এখানে একটা বস্তু কি করছে, আমি নিচে ফেলে দিচ্ছি। ওকে, একটা বস্তু কি করছি, নিচে ফেলে দিছি। ফেলে দেওয়ার ফলে কি হচ্ছে, সময় যত বাড়তেছে আমার কি স্মরণ কি তত বেশি বৃদ্ধি পাবে না? এইটা কি আমার স্মরণ না? এটা আমার স্মরণ না? এখন কথা হচ্ছে টাইম যত বৃদ্ধি পাচ্ছে, প্রথম সময় মনে করো একটু আসলো, ঠিক আছে, এটা কি প্রথম সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ডে মনে করো এই দূর আসলো, মানে প্রথম সেকেন্ডে যদি 1 মিটার নামে, দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার নামবে। তৃতীয় সেকেন্ডে ও নামবে কত, 27 মিটার, গেছে, তাই না? 3 উপর 9 মিটার, সরি 27 কেন, স্কোয়ার তো, তাই না? 27 কেন, 9 মিটার নামবে, তাই না? কারণ কি, আমার যত সময় যাইতেছে স্মরণটা তত বর্গাকারে বাড়তেছে। কারণ কি, আমার এখানে টি যখন আমার 1 সেকেন্ড ছিল, এইচ আমার হয়েছে কত, 1 সেকেন্ড, 1 মিটার। টি যখন হয়েছে আমার 2 সেকেন্ড, এইচ আমার হয়েছে 4 মিটার, মানে কি স্কোয়ার হয়ে বাড়তেছে। টি যখন হয়েছে আমার 3 সেকেন্ড, এইচ আমার হয়েছে কত, 9 মিটার। কারণ কি স্কোয়ার করে বাড়তেছে, এই জন্যই বলা হয়েছে কি এইচ আমার প্রপোর্শনাল টু কার, টি স্কোয়ারের। ওকে, এইচ আমার কি টি স্কোয়ার হারে বৃদ্ধি হবে, সময় যত যাবে তার স্কোয়ারে কি হবে, আমার এইচটা আসবে। ওকে, এটা পরন্ত বস্তু তৃতীয় সূত্র। জাস্ট এই কয়টাই হচ্ছে পরন্ত বস্তু তৃতীয় সূত্র। এটা ছিল দুইটা একসাথে ফেললে একসাথে পড়ে যাবে। ওকে, দ্বিতীয়ত কি, সময় যত যাবে বেগ তত বৃদ্ধি পাবে। সময় এক হলে বেগও একই হবে, এরকম একটা টাইম। ওকে, আচ্ছা, 3 নম্বর কি ছিল, যে আমার সময় যত বৃদ্ধি পাচ্ছে সময়ের বর্গ আকারে কি হবে, আমার স্মরণ বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, নাও এরপরে এখন আসতেছে আসল পড়াতে। তাহলে এতক্ষণ কি নকল পড়াতে ছিলাম না? এখনও নকল পড়াতে ছিলাম না, এখনও আসল পড়াতে ছিলাম, এখন আমরা আসল পড়াতেই আছি। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে গ্রহের সূত্র, মানে হচ্ছে পৃথিবী যে সূর্য দিয়ে চারদিকে ঘুরে, এখানেও একটা কেপলার নামে একটা বিজ্ঞানী আছে, ও কয়েকটা সূত্র বা মতবাদ দিছে, ওই মতামতের উপর এই সূত্রগুলো তৈরি করা হয়েছে। ওকে, তাই এখন কথা হচ্ছে কেপলার সূত্র হচ্ছে মোটমাট 3টা। কেপলারের সূত্র কয়টা? কেপলারের সূত্র হচ্ছে কয়টা? 3টা। কি কি? এক নাম্বার হচ্ছে এই বৃত্তের সূত্র বা ইলিপস, ল অফ ইলিপস বলে যেটাকে, মানে উপবৃত্তাকার পথে। আচ্ছা, পরে দেখাচ্ছি, আগে লিখে নেই। তারপর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আরে লেখার কি অবস্থা রে, ক্ষেত্রফলের সূত্র। ওকে, তারপরে আসতেছে হচ্ছে কি জানি ছিল, সময়ের সূত্র। কি ছিল? সময় এর
সূত্র। ঠিক আছে, এই হচ্ছে আমার 3টা সূত্র। আপাতত তোমরা নোট করে রাখো, দেন আমি তোমাদের এখনই বুঝাচ্ছি জিনিসগুলো। ওকে, এগুলো হচ্ছে আমার এই 3টা সূত্র। কার সূত্র? এটা আমার কেপলারের সূত্র। ঠিক আছে, আচ্ছা এখন দেখি কেপলার বাবাজি কি বলছে আমাদের। বেসিক্যালি এখন ওগুলো নিয়ে একটু পড়াশোনা করবো। তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। সেই কাজ হচ্ছে যে আমাদের সলিড কালার নিতে হবে। হ্যাঁ, আমরা এখন সলিড কালার চুজ করি নেই করে। ওকে, নাও প্রথম ক্ষেত্রে প্রথম সূত্র কি ছিল? উপবৃত্তাকারের সূত্র। প্রথম কি? উপবৃত্তের সূত্র। ঠিক আছে, উপবৃত্তের সূত্র কি? প্রত্যেকটা গ্রহ বা নক্ষত্রকে উপবৃত্তাকারে কেন্দ্র করে ঘুরে। প্রত্যেক গ্রহ তার নক্ষত্রকে বা যাকে কেন্দ্র করে ঘুরে সেটিকে উপবৃত্তাকার পথে ঘুরে। আচ্ছা দেখি আগে আমার এখানে উপবৃত্তাকার কিছু আছে কিনা। আছে, ওয়াও, এই দেখো, এটা কেমন উপবৃত্তাকার না? এটা ইলিপস না? ম্যাথমেটিক্সে পড়ছো না? হ্যাঁ পড়ছি। আচ্ছা মনে করো এখানে আছে সূর্য, এখানে আছে আমার সান। ওকে, এটা কি? সান। আচ্ছা, আর এখানে আছে আমার আর্থ, এখানে আছে কি আমার আর্থ। ওকে, আচ্ছা এই পৃথিবী কি করবে? এই সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। এখন আমরা বেসিক্যালি কিভাবে চিন্তা করি? আমরা চিন্তা করি এইভাবে একটা গোল, এখানে থাকে সূর্য আর এখানে থাকে পৃথিবী, এইভাবে চারদিকে ঘুরতে থাকে। বাট না, সূর্য এই সাইডে থাকে, পৃথিবী থাকে এই কর্নারে, অ্যান্ড কি পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে ঘুরে। ওকে, আচ্ছা আর একটা জিনিস শিখাই দেয় যে উপবৃত্তাকারের ক্ষেত্রে এখানে পরোক্ষ রেখা আছে। পরোক্ষ রেখা কোনটা? ওকে, তার মধ্যে আরেকটা জিনিস শিখে রাখো, এইটাকে বলে হচ্ছে অক্ষরেখা। এটাকে বলে কি? অক্ষরেখা। এটাও কি আরেকটা উলম্ব বরাবর আরেকটা অক্ষরেখা। ঠিক আছে, এই দুটো অক্ষরেখা, এটা সূর্য আর পৃথিবী কি করে? এই সূর্যকে কেন্দ্র করে চারদিক দিয়ে ঘুরতে থাকে। পৃথিবী একবার এখানে থাকে, 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 দেন আবার এখানে আসে। এইভাবে কি করতে থাকে? পৃথিবী চারদিকে ঘুরতে থাকে। এটা হচ্ছিল উপবৃত্তাকারের সূত্র। কার এটা? কেপলার উপবৃত্তাকারের সূত্র। তার মানে বোঝা যাচ্ছে যে কেপলার এটা বলেই দিছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে। ওকে, ভালো কথা। তারপর আসেছে দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? আমরা আবার একটা উপবৃত্তাকার নেই। ওকে, আমরা আবার একটা উপবৃত্তাকার নিলাম। এখন আমরা নিব একটা সূর্য। এই যে এই যে একটা সূর্য নিলাম। ওকে, আর এই নিলাম পৃথিবী, এই নিলাম পৃথিবী। ওকে, পৃথিবীটা একটু এখানে রাখি। ওকে, দূর এখানে রাখি। ঠিক আছে, এই নিলাম পৃথিবী। এখন দেখো ক্ষেত্রফলের সূত্র বলতে কি বোঝানো হয়েছে। মনে করো এটা আমার আদি অবস্থান। এটা কি আমার? এটা আমার মনে করো আদি অবস্থান। এই যেখান থেকে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত এটা আমার কি? আদি অবস্থান। কিছুক্ষণ পর দেখলাম যে পৃথিবী হয়ে গেছে আমার এইখানে। আসবে না? একটা সময় পরিবর্তনের কারণে পৃথিবী সরে আসবে না? আসবে। ওকে, ধরো সময় পরিবর্তন হয়ে আসলো কোথায়? পৃথিবী আসলো এইখানে। তার মানে কি এখানে একটা সময় পরিবর্তন আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবর্তন হয়েছে। কি মনে করো এখানে আমার ডেলটি পরিমাণ সময় অতিবাহিত হয়েছে। কি? ডেলটি। আদিটি শেষটি দুইটা মাইনাস করলে কি হবে? ডেলটি আসবে। তার মানে কি এই পর্যায় পর্যন্ত কি আসবে? একটা সময় অতিবাহিত হয়েছে। আচ্ছা, ইভেন আমার এখানে একটা কি আছে? গড় দূরত্ব আছে, যেটাকে আমি আর দ্বারা প্রকাশ করছি। এখানে আমার কি আছে? গড় দূরত্ব। গড় দূরত্ব কিসের? এই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। এটা কিন্তু আমার আর্থ, আর এটা কিন্তু আমার সান। ওকে, এই সান থেকে এর গড় দূরত্ব হচ্ছে আর। ওকে, আচ্ছা সো এইখানে যে সরণ যে ঘটলো, এই সরণটা কি এই বরাবর না? এই বরাবর সরণ ঘটছে না? তার মানে কি এস পরিমাণ সরণ ঘটছে, রাইট? তার মানে কি এখানে আমি যদি একটা কাজ করি, দৈর্ঘ্য গুণন করি, কি বলে? হ্যাঁ করা যাবে। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি করি তাহলে কি আসবে? আমার এখানে ক্ষেত্রফল চলে আসবে না, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিলে আর কি। তা এখানে যদি আমি ত্রিভুজ আকার যদি চিন্তা করি, এই জায়গাটা যদি ত্রিভুজ চিন্তা করি, এই জায়গাটা ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে এটা কি আমার ভূমি, এটা কি আমার উচ্চতা, এটা আমার ভূমি,
এটা আমার কি উচ্চতা। যদি ত্রিভুজ চিন্তা করি, তা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল কেন বের করবা? ক্ষেত্রফল কি আসবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আসবে না? অবশ্যই আসবে। আচ্ছা, এই ক্ষেত্রফলটা কোনটা ইন্ডিকেট করবে? পুরো এই জায়গাটা ইন্ডিকেট করবে না? এই জায়গাটা বের হয়ে আসবে না ক্ষেত্রফল যদি বের করি। আচ্ছা, আর উচ্চতা তো আসলে এরকম না, উচ্চতা তো এই বাঁকা পরিমাণ না, এস পরিমাণ না? অবশ্যই এস পরিমাণ। আচ্ছা, সো আমার এখানে কী কী থাকতেছে? হাফ থাকতেছে, ভূমি কত? ভূমি কত? আর থাকতেছে। এখন আসে উচ্চতা নেওয়া। উচ্চতা কোনটা? এই পরিমাণ। উচ্চতা কোনটা? এই পরিমাণ। এখন এখানকার উচ্চতা বের করার জন্য আমাকে তো এই এসটাকে নিতে হবে, তাই না? এই উচ্চতার জন্য আমাকে কী করতে হবে? এস এর মানটা নিতে হবে, কারণ এখানে তো সোজাসুজি উচ্চতা নাই, আমার তো বাঁকায় গেছে, সরণটা তো বাঁকায়া হয়েছে, তাই না? যেমন আমার এখানে যে উপবৃত্তাকার পথটা যা আছে, এখানে যে সূর্য আছে, সূর্যের সাথে যেই কোন মানে যেই পথটা সঞ্চার পথ অতিবাহিত করছে সেটা কি এই বাঁকা পথে না? তাই এটা কি আমার এস পরিমাণ সরণ না? তার মানে আমি এখানে দিলাম এস দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এই এস এর জায়গায় তুমি আরেকটা জিনিস লিখতে পারো। এই আমরা কিন্তু একটা জিনিস জানি, নিউটন মেকানিক্সে দিচ্ছি এস ইকুয়াল টু আর থিটা, জানি না এটা? ইভেন আমরা ক্লাস 9-10 হায়ার মেথডে করছিলাম এস ইকুয়াল টু আর থিটা। ওকে, সো আমি এখানে কি লিখতে পারি? হাফ ইন্টু আর ইন্টু কি আর থিটা, অথবা কি লেখা যায়? হাফ ইন্টু আর স্কোয়ার বাই থিটা। এটা কার হবে? এটা ক্ষেত্রফল বা কি ডেল এরিয়া। এটা কি ডেল এরিয়া। ওকে, তার মানে কি আমি এই জায়গার এরিয়াটা পেয়ে গেছি। কেমনে পাইলাম আরেকবার বলি, দেখো আমি এখানকার যেই টি সময় যে সরণটা ঘটছে, এই সরণটাকে আমি ধরতেছি উচ্চতা, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব গড় দূরত্ব ধরতেছি আর। তার মানে আমার এখানকার ক্ষেত্রফল দরকার আছে। ক্ষেত্রফল বের করবো কেমনে? ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমার হাফ তো এটা সূত্রের হাফ, ভূমি কোনটা? এই স্থান থেকে আর্থের দূরত্ব, আর উচ্চতা কোনটা? এই জায়গাটা যেহেতু আমার জানা নাই, সো আমি এই ইলিপসের যেই অংশটুকু আছে, সাইড বরাবর যে অংশটুকু আছে, এই জায়গাটা আমি কি ধরতেছি? উচ্চতা ধরতেছি। এখন এইটাকে আমি এস বলতেছি, কারণ এটা বৃত্তের একটা চাপ। আমি এস কেন বলছি? এটা আমার বৃত্তের একটা চাপ। সো বৃত্তের চাপ আমি এসকে আমি সুন্দর করে আর থিটা লিখতে পারি, কারণ এটা আমার কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক। এখানকার আর এর পরিমাণ হচ্ছিল এইটা, থিটা হচ্ছে আমার এখানকার কোণ, ঠিক আছে? আর এর পরিমাণ কি এইটা, থিটা হচ্ছে আমার এখানকার কোণ, যেটা আমরা নিউটনিয়ান মেকানিক্স প্লাস গতিবিদ্যাতে আমরা শিখে আসছি। ওকে, সো ঘুরে ফিরে আমার কি থাকতেছে? যে এরিয়া পাইলাম, এরিয়া ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা। সো আমি এখানে দিন শেষে কি পাচ্ছি? ডেল এরিয়া ইকুয়াল টু কি হাফ আর স্কোয়ার থিটা। আর এই কাজটা ঘটছে একক সময়ের পর। এই কাজটা ঘটছে কি একক সময়ের মধ্যে। একক সময়ের মধ্যে ঘটলে কি হবে? আমি এখানে ডেল টি দ্বারা দুই জায়গায় ভাগ করে দেব। ডেল টি দ্বারা কি দুই জায়গায় ভাগ করে দেব। ডেল টি দ্বারা যদি ভাগ করে দেই, তবে থাকতেছে কি ডেল এ বাই কি ডেল টি ইকুয়াল টু হাফ থাকতেছে ইন্টু আর স্কোয়ার থাকতেছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, থিটা বাই ডেল টি। থিটা বাই ডেল টি কি আমরা কি লিখতে পারি? ওমেগা লিখতে পারি না? ইয়েস, আমরা কি লিখবো? ওমেগা লিখবো। ওকে, আচ্ছা, তার মানে কি আমার ডেল এ বাই ডেল টি হাফ আর স্কোয়ার ওমেগা। এখন কথা হচ্ছে এই ওমেগাটা কি কনস্ট্যান্ট? অবশ্যই কনস্ট্যান্ট, কারণ ওমেগাকে ভাঙালে কি পাই? 2π/t পাই না? এই টি হচ্ছে পর্যায়কাল। কিসের পর্যায়কাল? এই পৃথিবী যে ঘুরে আসে, এটা কিন্তু কনস্ট্যান্ট মান। কত দিনে ঘুরে আসে? এটা 365 দিনে এটা কী হবে? ঘুরে আসবে। 2πও কি একটা কনস্ট্যান্ট মান, তার মানে এইটা কনস্ট্যান্ট। এদের গড় দূরত্ব এটাও কনস্ট্যান্ট, হাফ এটাও কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি না ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু ধ্রুবক মান বা কি কনস্ট্যান্ট মান? বলা যায় না? অবশ্যই বলা যায়। ওকে, আচ্ছা, এখন দেখো এখন পৃথিবী এখানে না হয় আছে, এরপর কি ঘটবে? পৃথিবী চলে আসবে না অন্যদিকে? মনে করো পৃথিবী আসলে এখন এখানে, আর্থ এখন এখানে আসছে, একই সময় আর্থ চলে আসলো এখানে, একই সময় আর্থ চলে আসছে এইখানে। আচ্ছা, তাহলে আমার এখানে ক্ষেত্রফল কোনটা হবে? এখান থেকে আবার কি এই পর্যন্ত, তার মানে কি আমার এই এরিয়াটুকু আসবে ক্ষেত্রফল, তাই না? তা এখানেও সেম প্রসেসে কাজ হবে। এখানেও সেমভাবে কি পাবো? ডেল এ বাই কি পাবো?
ডেল টি, কারণ সময় কিন্তু একই, এখানে 1 সেকেন্ড হিসাব করলে এখানেও 1 সেকেন্ড হিসাব করতে হবে। এই ডেল টি কি হবে, সমানই হবে। ওকে, সো এটাও কি আমার ধ্রুবক আসবে না, একই মান আসবে, এখানেও আমার ঘুরে ফিরে হাফ আসবে, এখানেও গড় দূরত্ব আর আসবে, এখানেও কি ওমেগা আসবে। তার মানে কি আমার এইটা আর এটা কি আমার সমান না, হ্যাঁ সমান। এইটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, যে কি, যে সময় যদি একই হয়, তাহলে আমার এখানে যেই এরিয়া পাবো এখানেও কি আমার সেম এরিয়া পাবো। এটা আমার পৃথিবী যেখানে থাকুক না কেন, এখন যদি এমন হয় পৃথিবী এখান থেকে একই সময় এখানে চলে আসলো, কি হয়, পৃথিবী এখান থেকে ডেল টি একই সময়, মানে কি এই সময় সেম। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত যে ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফলটা কি এই বাকি তিনটার কি হবে, সমান হবে। বুঝা গেছে? এইটাই হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র, কার, কেপলার ক্ষেত্রফলের সূত্র। বুঝে গেছে? ওকে ওকে, এখন নেক্সট চলো। আচ্ছা এটা এখন না, নেক্সট কি আসবে, নেক্সট 3 নাম্বার সূত্র। নেক্সট কি 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে সময়ের সূত্র। ওকে, এখানে আবার একটা উপবৃত্তাকার পথ নেই। ওকে, আবার একটা উপবৃত্তাকার পথ নিলাম। আচ্ছা ভালো কথা। এখন দেখো যে এখানে স্থান থাকবে কোন জায়গায়, এখানে স্থান থাকবে কোন জায়গায়, এইখানে। পৃথিবী থাকবে কোথায়, পৃথিবী থাকবে হচ্ছে এইখানে, পৃথিবী থাকবে এইখানে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস শিখো যে এইটা হচ্ছে কি বলে, অক্ষপথ না কি বলে, কক্ষপথ, কক্ষপথ না, এটা হচ্ছিল অক্ষ। ওকে, এটা প্রধান অক্ষ। আচ্ছা এইটাও কি একটা প্রধান অক্ষ, ঠিক আছে। এখানে আমার 2টা প্রধান অক্ষ পেয়ে গেলাম আমরা। এখন কথা হচ্ছে এই প্রধান অক্ষের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে কি, এই জায়গাটার নাম হচ্ছে হলো পরাক্ষরেখা। এই জায়গাটার নাম কি, পরাক্ষরেখা। আর এই জায়গাটার নাম ভুলে গেছে, বাট এই জায়গাটা আমরা বি দ্বারা প্রকাশ করতাম ম্যাথমেটিক্সে, তাই না। তা এইটা কি আমার, এটা আমার এখানে যে এ লিখছি এটা কি আমার পরাক্ষ রেখা। ওকে, এটা হচ্ছে আমার পরাক্ষ রেখা। এখন পৃথিবী কি করবে, এই পৃথিবীটা পুরো চারদিকে ঘুরে আসতে সময় লাগবে টি সেকেন্ড, টি সময়, তাই না। চারদিকে ঘুরে আসতে সময় লাগবে টি। আর এই সময় সূত্রে আমাদের কেপলার বন্ধু বলেছেন যে টি স্কোয়ার সমানুপাতিক কি হবে, এ কিউব। মানে কি সময়ের বর্গ হচ্ছে পরাক্ষরেখার ঘনকের সমানুপাতিক। ওকে, এখন কথা হচ্ছে এখানকার সমানুপাতিক যে তুলে দেওয়া হইতো, এখানে সমানুপাতিক তুলে দেওয়া হইতো, তাহলে আমার এখানে কি আসতো জানো, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই বাই কত জি এম। আর এম হইতো যাকে ঘুরাচ্ছে, এটা যদি আর্থ হয় তাহলে এম হবে কি আর্থের, না না যাকে কেন্দ্র করে ঘুরতেছে, সানকে কেন্দ্র করে ঘুরলে এম হবে সানের কি হবে এ কিউব। আচ্ছা এখন কথা হচ্ছে এই সূত্রটা কিভাবে আসে, এটা হচ্ছে আমার ধ্রুবক মান, মানে এখানে যে সমানুপাতিক তুলে যে ধ্রুবকটা পাও না, এটা হচ্ছে আমার সেই কি ধ্রুবকের মান। এখন কথা হচ্ছে ধ্রুবকটা কেমনে আসে সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা চেষ্টা করি। আচ্ছা হয়তো বের হইতেও পারে, অনেক আগে করছিলাম খেয়াল নাই। আচ্ছা তারপর দেখি, চেষ্টা করি। মনে করো আমরা এখন এই প্রমাণ করার জন্য আমরা কোনো উপবৃত্তাকার পথ নিব না, আমরা একটা বৃত্তাকার পথে নিব। এখানে আছে সূর্য, আর এখানে আছে সূর্য, আর এখানে আছে কি পৃথিবী। ওকে, এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, এদের মধ্যবর্তী দূরত্ব কি আর। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা মহাকাশের যে সূত্র শিখব একটু পরে শিখব, বাট 9-10-এর একটা জিনিস পড়ে আসছি। যদি মহাকর্ষ বল কিভাবে লিখি, আমরা মহাকর্ষ বল কিভাবে লিখি, জি m1 m2 বাই কি আর স্কোয়ার, এটা কি ক্লাস 9-10-এ করে আসছিলাম না, আবার শিখবো সমস্যা নেই, বাট এই জিনিসটা তো দেখছো চেনা চেনা তো লাগে, তাই না। আচ্ছা তা এখানে আমার ছিল মাস অফ সান, আর এটা কি মাস অফ আর্থ, 2টা বস্তু আছে, এদের মধ্যবর্তী মহাকর্ষীয় বল কি হবে, জি থাকবে, মাস অফ সান থাকবে, মাস অফ আর্থ থাকবে বাই কি হবে, বাই আর স্কোয়ার। তার মানে কি এদের মধ্যবর্তী মহাকর্ষ বল এইটা হবে। ওকে, আচ্ছা আর এই বলটাই ওকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এই বলটাই কি ওকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আচ্ছা তাহলে কেন্দ্র বিমুখী বল কি হবে, কেন্দ্র বিমুখী বল কি হবে,
কিন্তু বিমুখী হবে এম ভি স্কোয়ার বাই কি হবে আর হবে, এমটা কি হবে আর্থের এম হবে, এম ভি স্কোয়ার বাই কি হবে আর হবে। আচ্ছা এখানে এমটাকে আমি যদি ছোটো হাতে লিখে ফেলছি, এটা বড় হাতে লিখি, দাঁড়াও এক মিনিট। কেন্দ্র বিমুখী বল কি হবে এম অফ আর্থ ভি স্কোয়ার বাই কি হবে আর হবে। ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। এখন দেখো তো এই এম কাটা চলে যায় না? হ্যাঁ কাটা চলে যায়। তো থাকতেছে কি, জাস্ট জি থাকতেছে, এম এস থাকতেছে, এই দেখো এই আরও কাটা যাচ্ছে, জাস্ট আর থাকতেছে, ইকুয়াল টু কি থাকতেছে ভি স্কোয়ার থাকতেছে। অথবা আমি লিখতে পারি ভি ইকুয়াল টু রুট ওভার জি এম অফ এস বাই কি হবে আর হবে। ওকে, এইটা একটা ভি লিখলাম। আচ্ছা আমরা আরেকটা বেগ লিখতে পারি না, ভি লিখতে পারি না, আরেকটা কি লিখতে পারি ভি ইকুয়াল টু এস বাই টি। একক সময়ে স্মরণকে কি বলে বেগ বলে না? আচ্ছা এখন কাহিনী হচ্ছে এখানকার এস কোনটা, এখানকার এস কোনটা, পুরো জায়গায় ঘুরে আসা না, পুরো জায়গায় ঘুরে আসা না, পুরো জায়গায় ঘুরে আসতে কি হবে 2 পাই আর বাই কি হবে টি, তাই তো 2 পাই আর বাই কি হবে টি হবে। সময় কি, পুরো জায়গায় ঘুরে আসার সময় কত লাগে 365 দিন লাগে, তার ওটা সেকেন্ডে কনভার্ট করে যা হবে তাই। আচ্ছা এটাও কি আমার ভি এর একটা অংশ, তার মানে আমি ভি ইকুয়াল টু এইটা পাইলাম, ভি ইকুয়াল টু এইটা পেলাম। এখন আমরা একটা কাজ করব, এই ভি দুইটা কি করব সমান সমান করে দেবো, ভি দুইটা কি করব সমান সমান করে দেবো। আচ্ছা তার আগে আরেকটা কাজ করি, আমরা এই জিনিসগুলো একটু ছোট করে নিই, দাঁড়াও। ওকে একটু সাইডে নিয়ে যাই। আচ্ছা হোক, দেখো আমি এটা জাস্ট সাইডে নিয়ে আসলাম। ওকে আচ্ছা এটা আমার দরকার নেই এই জায়গাটা। আচ্ছা আমি জাস্ট সাইডে নিয়ে আসছি। দেখো আমার এখানে কয়টা ভি পেলাম, এখানে আমি কয়টা ভি পাইছি, এই যে একটা ভি, ওকে, আর এই যে একটা ভি, এই দুইটা ভি করে দেব সমান সমান, ঠিক আছে। আচ্ছা সো আমি এখানে একটা দাগ দিলাম, এই ভি দুইটা করে দেব কি সমান সমান, দুইটা ভি যে সমান সমান করে দিই, একটা ভি কি থাকতেছে রুট ওভার জি অফ এম এস বাই কি আর ইকুয়াল টু, আর একটা ভি কি থাকতেছে 2 পাই আর বাই কি থাকতেছে টি থাকতেছে। ওকে ওকে, তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি করতে পারি হচ্ছে আচ্ছা এখানে কি কোনো সমস্যা করছে আমি দেখি না, ঠিকই আছে। আচ্ছা এখন আমরা করতে পারি যে এই রুট ওভারটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, কি করতে পারি এই রুট ওভারটাকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যেতে পারি। তারপর থাকতেছে কি এই জি থাকতেছে, এম অফ এস থাকবে, আর থাকবে ইকুয়াল টু 2 দুগুণের কত হবে 4 হবে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই কি টি স্কোয়ার, মানে কি আমি পুরো ওই পাশে নিয়ে গেছি। আচ্ছা সো এখন কথা হচ্ছে এই আরটাকেও যদি ওই পাশে নিয়ে যাইতাম তাহলে কি হইতো বলতো, এই জি থাকতো, এম এস থাকতো, ইকুয়াল টু কি হইতো 4 পাই স্কোয়ার আর কিউব বাই কি হবে টি স্কোয়ার। ওকে ভালো কথা, এখন করবো কি টি স্কোয়ারটাকে এই পাশে আনবো, এগুলোকে কি নিচে নিয়ে যাবো। ও আচ্ছা তাহলে এখন সূত্রটা একটু ভেজাল করছি আমি, টি স্কোয়ার ইকুয়াল টু কি হবে 4 পাই স্কোয়ার বাই কি জি এম অফ এস ইন্টু এই যে আর স্কোয়ার যেটা আছে না, এই আর স্কোয়ার যেটা আছে না, এই আরটাকে আমরা কি বলবো এ স্কোয়ার বলবো। কারণ কি এখানকার যে আর সেটা আমার কি ছিল এই পথের এর সমান না, কারণ আমি তো বুঝতে এখানে রেখে কাজটা করছি তখন, তাই না। আচ্ছা এখানে হচ্ছে এমন হবে স্কোয়ার আর কি জানি ছিল দেখি একটু, জি এম এস 4 পাই স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে স্কোয়ার দিতে ভুলে গেছিলাম। আচ্ছা ভাই যাই হোক, এই যে এখানে যে মানটা আসলো এইটা হচ্ছে আমার ধ্রুবক মান, এটা আমার কি এই মরণ এটা আমার কি, এটা আমার হচ্ছে সুন্দর ধ্রুবক মান, এটা আমার কি আসছে, এটা আমার ধ্রুবক মান আসছে, ঠিক আছে, এটা আমার আসছে ধ্রুবক মান। ওকে সো এই কারণে বলা হয় যে আমার সময়ের বর্গ হবে এই পরাক্ষ রেখার আজকে কি হয়েছে আমার, এই পরাক্ষ রেখার ঘনকের সমানুপাতিক। ওকে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কি টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, বুঝা গেছে। এখন যদি তোমার এখানে চাঁদের ভর দিয়ে দেয় বের করতে পারবো না, তারপর কি মঙ্গল গ্রহের ভর দিয়ে দেয়, সময় দিয়ে দেয়,
এ বের করতে পারবা না, পরক্ষরেখা যদি দেওয়া থাকে তাহলে টি বের করতে পারবা না, কোনো ব্যাপার হইলো? কোনো ব্যাপারই না। ওকে, এটা হচ্ছে আমার কেপলারের তৃতীয় সূত্র গেল। সো আমাদের কেপলার নিয়ে কোনো প্যারা স্যারা নাই আর আপাতত। ওকে, আচ্ছা চলো এখন যাই, সামনের দিকে আগায় যাই। সামনের দিকে আগায় যাই। পড়া কি খুব স্পিড হয়ে গেছে? ওটা একটু বলে দিও যে পড়া স্পিড হলে আমরা আরও স্লো করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আসো চলো দেখা যাক কি বলছে এখানে। এস হলো সূর্যের অবস্থান, এর চতুর্দিকে উপবৃত্তাকার পথে কক্ষপথে একটি গ্রহ এ হতে বি বিন্দুতে আসতে 30 দিন সময় লাগে, তার মানে টি এর মান দিছে। তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে গ্রহটি কত সময় লাগবে? আর এখানে এ এস বি এর ক্ষেত্রফল 3CSD এর ক্ষেত্রফল সমান। যাই হোক আমরা আগে চিত্র আট করি। যাই হোক না কেন আমরা আগে চিত্র আট করি, যে দেখি বুঝার চেষ্টা করি এখানে বলছেটা কি, শালার কি বলছে এরা। ওকে চলো, এই যে মনে করো সূর্য আছে এইখানে, সান আছে এইখানে। আচ্ছা একে চারদিকে ঘুরবে কে? তুমি না, তুমি না, ঘুরবে হচ্ছে পৃথিবী। ছিল এইখানে, আসবে এইখানে, ঠিক আছে। মনে করো প্রথম অবস্থায় এর চতুর্দিকে উপবৃত্তাকার কক্ষপথে একটি বস্তু, সরি একটি গ্রহ এ হতে বি অবস্থানে আসে, এ হতে বি অবস্থানে আসছে, ভালো কথা, এ হতে বি অবস্থানে আসছে। আর এখানে সময় লাগে 30 দিন। কত সময় লাগছে? টাইম লাগছে কত? 30 দিন, মাত্র 30 ডেজ। ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে এই এ বি এই এ এস বি, দেখো এখানে কিন্তু কথা বলছি একটা এ এস বি এর ক্ষেত্রফল। আচ্ছা এ এস বি এর ক্ষেত্রফল কেমন দেখতে হবে বলো তো? তুমি চিন্তা করো যে ছিল এইখানে আসছে, চিন্তা করছো, বুঝতে পারতেছো যে এটা কোন জায়গার ম্যাথ দিছে? চিন্তা করতে পারতেছো একবারও এটা কোন জায়গার ম্যাথ দিছে? এটা কি ক্ষেত্রফল আসবে না? এটা আমাকে কেপলার দ্বিতীয় সূত্র দিয়ে চেনা লাগতেছে না? চেনা লাগতেছে। ওকে আচ্ছা, এখন সময় লাগে 30 দিন, এখানকার সময় বলছে 30 দিন। আচ্ছা ভালো কথা, তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে গ্রহটি কত সময় লাগবে? সিডি দূরত্ব কই হতে পারে? কল্পনার জগতে ভাসো, ছিল মনে করো সি হচ্ছিল এখানে, ডি হচ্ছে মনে করো এইখানে, এখানকার ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফল হবে কি এইটা। ওকে, এখানকার ক্ষেত্রফল কি হবে? একটু অন্য কালার দিয়ে দিই, ক্ষেত্রফল হবে এইটা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুই জায়গায় ক্ষেত্রফল হবে সমান, দুই জায়গায় ক্ষেত্রফল হবে কি সমান। আচ্ছা ভালো কথা। আচ্ছা সময় লাগে, ও অতিক্রম করতে গ্রহটির কত সময় লাগবে? গ্রহটির কত সময় লাগবে? আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই তোমাদের। কই রে, এই তো দেখো এখানে ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু কি? ধ্রুবক মান আসছে না? ধ্রুবক মান আসছে না, তার মানে বলতে পারি না যে ডেল এ সমানুপাতিক ডেল টি? এটা বলা যায় না, এই ক্ষেত্রে এটা বলা যায় না, বলা যায়। সো এখানে দেখো, এইখানে আমি একটা জিনিস প্রমাণ করব যে ডেল এ সমানুপাতিক ডেল টি, বুঝো কথা, ডেল এ সমানুপাতিক ডেল টি। অথবা লিখতে পারি ডেল এ ইকুয়াল টু কে ডেল টি, লেখা যাবে। আচ্ছা বাকি লেখা যাবে ডেল এ ডিভাইড বাই ডেল টি ইকুয়াল টু কি? কে, যেহেতু লেখা যাবে। আর এইটা মনে করো এ বি এর ক্ষেত্রে, এ এস বি এর ক্ষেত্রে, এটা কার জন্য? এটা মনে করো এ এস বি এর জন্য। এটা কার জন্য? এ এস বি এর জন্য। এখন সি এস বি যদি চিন্তা করি, সি এস ডি এর কথা চিন্তা করি, সি এস ডি এদের জন্য সেম হবে না যে ডেল এ সমানুপাতিক কি ডেল টি, অথবা কি ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু কি হবে? কে হবে। মানে কি আমার এই সিএসডি এর কে, এই কে আর এই কে যদি সমান হয়, তাহলে ইনকেস এই দুইটা যদি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি যে এ এস বি এর ডেল এ বাই কি ডেল টি ইকুয়াল টু কি ডেল এ বাই ডেল টি। এটা কি এর? সিএসডি। এটা লিখতে পারি না? দুইটাই সমান, লিখতে পারি তো? হ্যাঁ পারি। আচ্ছা এখন এটা যে লিখতে পারি, এটা ছিল এএসবি এর জন্য, এটা হচ্ছে কি সিএসডি এর জন্য। যেহেতু নিচে লেখাটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য এইভাবে লিখছি আমি, বাট তোমরা নিচে লিখিও। আচ্ছা এখন দেখো এএসবি এর ক্ষেত্রে, দেখো এএসবি এর ক্ষেত্রে কি বলছে
কিছুই বলে নাই, এএসবি এর ক্ষেত্রফল হচ্ছিল সিএসডি এর ক্ষেত্রফলের 3 গুণ। ওকে, এএসডি এর ক্ষেত্রফল হচ্ছে সিএসডি এর ক্ষেত্রফলের 3 গুণ। আচ্ছা, তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে ডেল এ অফ কি এ এস বি, নিচে আনলাম ডেল এ অফ কি সি এস ডি ইকুয়াল টু কি হবে ডেল টি অফ কি এ এস ডি, আর কি ডেল টি অফ সি এস ডি লিখতে পারি। ওকে, লিখতে পারি। এখন দেখো কি করি আমি, আচ্ছা এখানে বা হবে অবশ্য, হ্যাঁ। এখন দেখো এই এ এস বি হচ্ছিল সিএসডি এর 3 গুণ, তার মানে এই এএসবি জায়গায় কি লিখতে পারি 3 ইন্টু সিএসডি, আর নিচে তো সিএসডি আছেই। সিএসডি কি ক্ষেত্রফল না, এই যে এই ক্ষেত্রফলটা না। ওকে, ইকুয়াল টু এটা কত দিন, এটা বলছে 30 দিন, তার মানে 30 যদি রাখি এখানে, তা মোস্ট প্রবাবলি এখানে দিনই আসবে ডেলটি, এখানে ডে রাখলে এখানে ডেই আসবে, তাই না? আচ্ছা, সো এখানে সিএসডি কাটা চলে যায়, তাহলে আমরা থাকতেছে কি, এখানে দেখো এখানে থাকতেছে শুধুমাত্র 3 ইকুয়াল টু কি থাকতেছে, জাস্ট 3 থাকতেছে ইকুয়াল টু 30 বাই ডেলটি থাকতেছে, অথবা ডেলটি ইকুয়াল টু কী হবে 10 হবে, 10 ডেজ। ওকে, 10 কী হবে ডেজ হবে। কেন 10 ডেজ হলো, তার মানে এখান থেকে আসতে কত সময় লাগছে 10 দিন লাগছে, এখানে যেতে কত সময় লাগছে 30 দিন লাগছে। বুঝে গেছে? এখন সবসময় যে সমান হবে তা না, এখানে আন্দাজ যেটা মান বসায় দিচ্ছে, বাট দুইটা ক্ষেত্রফল সমান হবে এটাও শিওর, এর জন্য আমরা এই সম্পর্ক দিয়ে আমি আগাইতে পারছি। বুঝে গেছে এটা? আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট ম্যাথে চলো, অনেক থাকছে এটাতে। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর দ্রুত যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? আর দেয়া আছে পৃথিবীর অবর্তনকাল হচ্ছিল 365 দিন। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? ওকে, চলো কাজ শুরু করা যাক। আমরা কি লিখছিলাম বলতো? সময় দূরত্বের সূত্র টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। আচ্ছা, যেহেতু এখানে পৃথিবী সূর্যের দূরত্বের কথা বলছে, আমি এখানে প্রপোর্শনালের জায়গায় আমরা কি লিখতে পারি টি স্কোয়ার বাই কি এ কিউব ইকুয়াল টু কে লিখতে পারি না? লিখতে পারি তো, তাই না? এই কে এর মান তো কনস্ট্যান্টই থাকবে। ওকে, কে এর মানটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর একটা কথা এখানে বলছে কি 1 বছরে কতদিন হবে, দেখো দুইটা সময়ের সম্পর্ক বলছে। তা প্রথমে বলছে যে সূর্য হতে বর্তমান দূরত্ব অর্ধেক হয়, তা 1 বছরে তার দিন সংখ্যা কত হবে। তার মানে কি, যদি অর্ধেক না হইতো তখন হয়তো 365 দিন, অর্ধেক যদি হয় তাহলে কত দিন হবে। ওকে, তার মানে আমি এখানেও কিন্তু সূত্র সাজাতে পারি, এখানে কিন্তু একটা সূত্র আনতে পারি, কারণ কি আমার দুইটা সময় হিসাব বলছে। আচ্ছা, ধরে নাও পৃথিবীর বর্তমান দ্রুত কত, সূর্য হতে পৃথিবী হয়ে গেছে পৃথিবীর দূরত্ব, ধরে নাও এ। ঠিক আছে, ধরে নাও এ। কেন এ ধরলাম? মনে করো এই বৃত্তাকার পথে এখানে আছে সূর্য, এখানে আছে পৃথিবী, এদের মধ্যে দূরত্ব এ ধরতে পারো, অথবা আর ধরতে পারো, অথবা ছোটটা আর ধরতে পারো, তোমার ইচ্ছা, পুরোটা তোমার ইচ্ছা। আচ্ছা, সাধারণত এইটা হয় যদি অর্ধেক করা হয়, অর্ধেক করা হলে কি হবে, এ বাই কত হবে 2 হবে, মাস্ট বি, তাই না? যে দূরত্ব অর্ধেক করা তাহলে কি এ বাই 2 হবে। আর যখন দূরত্ব ছিল এ, তখন আমার সময় কত ছিল 365 দিন। যখন আমার দূরত্ব এ বাই 2, তখন আমার সময় কত, এটা আমাকে বের করতে হবে। ওকে, তার মানে দেখো এখানে আমার এর মান দেওয়া আছে, মনে করি এখানে আমার A1 এর মান কত দেওয়া আছে, এ দেওয়া আছে, A2 এর মান কত দেওয়া আছে, a বাই 2 দেওয়া আছে, তারপর কি T1 এর মান কত দেওয়া আছে 365 দিন, দেন T2 ইকুয়াল টু হোয়াট, রাইট? এটাই তো, আর কিছু আছে এখানে না। ওকে, তা আমি কি লিখতে পারি T1 স্কোয়ার বাই কি A1 স্কোয়ার A1 কিউব ইকুয়াল টু T2 স্কোয়ার বাই কি A2 কিউব। বলা যায়, হ্যাঁ যাবে। আমার টার্গেট কি, আমার T2 বের করা। সো আমি এখানে অত ভেজালে কিছু যাব না, আমি ডিরেক্ট লিখবো T2 স্কোয়ার ইকুয়াল টু কী হবে T1 স্কোয়ার বাই কি হবে A1 কিউব, আর কি হবে ইন্টু
a2 কিউব। ঠিক আছে, এখন স্কোয়ারে ওই পাশে নিয়ে অত রিস্ক নিতে যাব না, আপাতত দেখি মান টান বসাই দিয়ে দেখি কী আসে। t1 স্কোয়ার কত রে, 365 উপর স্কোয়ার, 365 উপর স্কোয়ার, ভালো কথা, ইন্টু a2 মানে কি, a2 মানে হচ্ছিল a/2 এর উপর স্কোয়ার, মানে কি সরি a2 কিউব, তার মানে কি a/2 এর উপর কিউব আছে। আর এ কিউব মানে কি, শুধু এর উপর কিউব আছে। একটা জিনিস দেখো এখানে দেখি, দেখো মানগুলো বসাই দিই আমি, জাস্ট মানগুলো বসাই দিই, একটু অন্য কালার নেই, তাহলে চোখের মধ্যে লাগবে না, আমারই চোখে লাগতেছে, যে চোখে লাগতেছে এখানে। আচ্ছা, দেখো এই 365 এর উপর স্কোয়ার কত আসতেছে, আচ্ছা এটা অমনে রাখি দিই, 365 উপর স্কোয়ার ইন্টু এ কিউব বাই 2 কি হবে, এর উপর কিউব আর নিচে হবে 2 2 2 4 4 2 8, 8 হবে। আর নিচে কি আছে, এ কিউব তো আছেই, তাই না, নিচের এ কিউব আছে, উপরে এ কিউব হয়ে গেল, আর 2 এর উপর কিউব হলে কি হবে, 8 হইল। ওকে, এইটা কাটা চলে যায়, আর কি হবে, 365 স্কোয়ার বাই কি হবে, 8 হবে, কি হবে 365 স্কোয়ার বাই কি হবে, 8 হবে। দেখি একবারে লিখি, 365 এর উপর স্কোয়ার বাই কি হবে, ভাগ হবে 8। ওকে, 1 2 6 7 3 6/8। ওকে, এটা আমার কি আসছে, t2 স্কোয়ারের মান আসছে। সো আমার t2 স্কোয়ার তো রাখা যাবে না, আমাকে করতে হবে কি, t2 এর মান বের করতে হবে। তা কীভাবে বের করবো, রুট ওভার কি হবে 1 2 6 7 3 6 বাই কি হবে, বাই 8 হবে। ওকে, সো দেখি মান কত আসে, ওকে 129.04 ডেজ। তার মানে কি, আমার রেডিয়াস যদি অর্ধেক হয়ে যেত, তাহলে 1 বছর পূর্ণ হইতে 129 দিন লাগতো, 365 দিন লাগতো না। ওকে, যদি রেডিয়াস অর্ধেক হয়ে যেত। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড পার্টটা, হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড পার্ট, অর্থাৎ কি আমার শুরু হয়েছে এখান থেকে এই 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 নাউজুবিল্লাহ, এই এই তো এখান থেকে দেন এখানে আসছি। হ্যাঁ, যারা ভিডিও দিচ্ছে তাদের তো সমস্যা নেই, চোখ তো আছে, তাই না, দেখছো তো এখান থেকে কই গেছি, তাই না। ওকে, চলো নেক্সটে। কি সুন্দর টপিক, এখন আমাদের চলে আসছি মহাকর্ষতে। চলে আসছি মহাকর্ষ বলে। আচ্ছা, মহাকর্ষর ক্ষেত্রে আমরা কি জানি, পৃথিবীর মধ্যে নিউটন বলে গেছে যেটা, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আকর্ষণ বল ফিল করে, প্রত্যেকটা বস্তুর সাথে আকর্ষণ বল ফিল করে। কীভাবে কাজটা হয়, মনে করো এখানে একটা স্কোয়ার বক্স রাখছি, আর মনে করো এখানে একটা কি রাখছি, একটা বৃত্ত, একটা গোলক রাখছি। ওকে, এখন এই দুইটা বস্তু কি করবে, এই বস্তুটা একে আকর্ষণ করবে, এই বস্তুটা কি করবে, একে আকর্ষণ করবে। এখন তোমরা বলবা যে আমরা তো জানি চার্জ আকর্ষণ করে, দুইটা যে চার্জ হয়, মনে করো এখানে একটা কিউ চার্জ আছে, এখানে একটা কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ। তখন কি ঘটে, এই প্লাস কিউ চার্জ একে আকর্ষণ করে, মাইনাস কিউ চার্জ কে একে আকর্ষণ করে। তার মানে কি প্রত্যেকটা বস্তুকে প্লাস মাইনাস না, এইটার সাথে ওইটা গুলায় মিলায়ও না, এইটার সাথে ওইটা গুলায় মিলায়ও না, এদের মধ্যে কখনো বিকর্ষণ ঘটেই না। মহাকর্ষ যে বল আছে, এই যে আকর্ষণ যে বল আছে, এই বস্তু একে আকর্ষণ করছে, এই বস্তু একে আকর্ষণ করছে, এই আকর্ষণ বল শুধু আকর্ষণ বলই থাকে, এদের মধ্যে কখনো বিকর্ষণ বল হয় না। আর এদের মধ্যে কোনো মেরু নাই, যে সোজা পথে আকর্ষণ, উল্টা পাশে বিকর্ষণ, মেরু থাকবে কেন, এটা তো চার্জ না, এদের ধর্ম এটা আকর্ষণ করা। তার মানে বলতে পারো এক্ষেত্রে বক্স টক্স না বললে, এর একটা নির্দিষ্ট ভর আছে, এম ভর একটা বস্তু, এরও কি আছে, একটা এম ভরের একটা বস্তু আছে, এটা m1 এটা m2, কারণ দুজনের বস্তু ভর সেম নাও হইতে পারে। কারণ কি, এদের আকর্ষণ বল নির্ভর করে ভরের উপর, মানে একটা বস্তুর ভর যত বেশি হয়, ওর আকর্ষণ বলটা কি তত বেশি হইতে থাকে। ওকে, তার মানে বলতে পারি এই দুইটা ভরের গুণফল, এই দুইটা বলের যদি গুণফল করি, সেটা আমার কি হবে, একটা বল পাওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে কি, আমি যদি এফ পাইতে চাই, আমি যদি এদের মধ্যে আকর্ষণ বল পাইতে চাই, এটা প্রপোর্শনাল কি হবে, আমার m1 আর কি m2 এর
গুণফল। ওকে, এই দুজনের ভরের গুণফল যত বেশি হবে আমার আকর্ষণ বল কি হবে তত বেশি হবে। আবার একটা ব্যাপার আছে যে এতে দূরত্বের ব্যাপার আছে। এখন মনে করো যে আমি একটা বস্তু এখানে রাখলাম, আরেকটা বস্তু এখানে রাখতে পারি, আবার একটা বস্তু আমি এখানে রাখলাম, আরেকটা বস্তু আমি এখানে রাখছি। তোর বিবেক খাটা বলো তো কার মধ্যে আকর্ষণ বল বেশি হবে? যাদের দূরত্ব কম তাদের মধ্যে আকর্ষণ বেশি হবে, যাদের দূরত্ব বেশি তাদের মধ্যে আকর্ষণ কি হবে কম হবে। এই দূরত্বর ক্ষেত্রেও কিন্তু আমরা বর্গের ক্ষেত্র হিসাব করি, দূরত্বটা কিন্তু বর্গ হিসাবে থাকবে, দূরত্বটা কি বর্গ হিসাবে থাকবে। তার মানে কি যদি দূরত্বের বর্গ যদি কাছাকাছি হয় বা কম হয় তাহলে আমার বল হয়ে যাবে বেশি, যদি দূরত্বের বর্গ যদি বেশি হয় তাহলে বল হয়ে যাবে কম। তাহলে কম বেশি হিসাব হলে কি হবে, আমার এই ফোর্স প্রপোর্শনাল টু 1/r²। কেন 1/r²? কারণ এটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। আর এর মান আমি যত বাড়াবো এফ এর মান আমার তত কমবে, আর এর মান আমি যত কমাবো এফ এর মান আমার কি তত বৃদ্ধি পাবে। এটা আমার কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। এখন কথা হচ্ছে এই দুজনকে যদি সেম জায়গায় নিয়ে আসা যায় বা এক করে দেওয়া যায়, হ্যাঁ একসাথে প্রমাণ করা যায়, তখন আমার এখানে কি আসবে, এফ প্রপোর্শনাল টু m1/m2 বাই কি হবে m1/m2 বাই কি হবে r²। ঠিক আছে, এখন এখানে প্রপোর্শনালের জায়গায় আমরা তুলে দেব, প্রপোর্শনালটা কি করব তুলে দেব। যদি প্রপোর্শনাল তুলে দেই তাহলে কি আসবে, এফ এটা কনস্ট্যান্ট মান আসবে, এখানে একটা কনস্ট্যান্ট মান আসবে, কি হবে m1/m2 বাই কি হবে r²। আর এই কনস্ট্যান্ট মানটার নাম হচ্ছে জি। ঠিক আছে, এই গ্র্যাভিটেশনাল ফোর্স আবার এই কনস্ট্যান্ট মানটার নাম হবে হলো জি। এর নির্দিষ্ট মান আছে, জি এর মানটা মুখস্থ রাখবা অথবা তোমাদের ক্যালকুলেটরের মধ্যেই পাবা 6.67 ইন্টু 10⁻11, তারপর কি হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একক। এই মানটা একটু মনে রাখিও বা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যেও দেখবা যে এই মানটা সেভ করা থাকে। ওকে ওকে, এই মানটা মনে রাখবে, এটা জি হলো কনস্ট্যান্ট মান। ওকে স্যার, এই জি এর কনস্ট্যান্ট মান বসাবা, দুইটা বস্তু ভর দুটো ক্যালকুলেট করবা, r² মেরা দিবা, আমার কি আসবে ফোর্স চলে আসবে। বুঝা গেছে? এইটা হচ্ছে আমার মহাকর্ষীয় বলের সূত্র। ওকে, এটা আমার মহাকর্ষীয় বলের সূত্র। তারপরে আমি কি জানতেছি, এফ ইকুয়াল টু জি m1m2 বাই কি r²। এইটা হচ্ছে আমার মহাকর্ষীয় বলের সূত্র। তার মানে কি দুইটি ভরের বস্তুর গুণফল /r² ইন্টু জি। আর এখানে জি এর মানও মনে রাখতে হবে, জি এর মান কি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স। এই কেজি ইনভার্স কেজি ইনভার্স 2। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে বলো, বুঝা গেছে? ওকে চলো এখন আমরা এটার ম্যাথ করবো। এটা কিন্তু খুবই সহজ ছিল, এটা কিন্তু খুব কঠিন কিছু না, এটা কিন্তু খুবই সহজ ছিল। ওকে, কয়টা বাজে রে? 2:41 বাজে, দেখছো কি একটা অবস্থা। আচ্ছা দেখো, মঙ্গল গ্রহ ও পৃথিবীর দূরত্ব প্রায় হচ্ছে 10⁸ কিলোমিটার। ওকে আচ্ছা, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে হচ্ছে 6.5 ইন্টু 10⁻23 কেজি। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন লোকের মঙ্গল গ্রহ কি পরিমাণ বলের আকর্ষণ করবে? হ্যাঁ, ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন লোকে মঙ্গল গ্রহ কি পরিমাণ বলে আকর্ষণ করবে? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওকে আচ্ছা, মনে করো এটা মঙ্গল গ্রহ, কই করি, এইটা মনে করো মঙ্গল গ্রহ, এটা মঙ্গল। আচ্ছা, আর কি বলছে, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে, আর এটা মনে করো পৃথিবী, পৃথিবীর মধ্যে আছে একটা মানুষ, এই মানুষের ভর এম হচ্ছে কত 50 কেজি, এটা মনে করো m2। আর মঙ্গল গ্রহের m1 কত কেজি বলছে 6.5 ইন্টু 10⁻23। আচ্ছা, আর এটা কি বলছে, এই মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দূরত্ব, এই মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দূরত্ব আর কত দিছে 10⁸ কিলোমিটার, অর্থাৎ এটাকে আমরা মোস্ট প্রবাবলি মিটার নিয়ে যেতে হবে। ওকে আচ্ছা আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কি পরিমাণ বলে আকর্ষণ করবে বলতে কি, এখানকার মধ্যবর্তী বল কত, এখানে এফ ইকাল টু হোয়াট, এখানে মধ্যবর্তী বল কত বা এফ ইকাল টু হোয়াট। ওকে, তাহলে আমরা এফ ইকাল টু কি জানি, জি m1m2 বাই কি r²। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা,
এখন কথা হচ্ছে জি এর মান কত 6.67 ইন্টু 10^11, এটা আমাদের মুখস্থ আছে। M1 কত দেখো, দুইটা কিন্তু কেজিতে আছে। একটা হচ্ছে কি ব্র্যাকেটে লিখলাম 6.5 ইন্টু 10^23 ইন্টু কত 50 কেজি। ওকে, আর কত আছে 10^8 কিলোমিটার আছে। কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। মিটারে নিতে গেলে কি করতে হবে, এই 10^8 ইন্টু কি করতে হবে, ইন্টু 1000 করে দেবা। যদি 1000 করে দাও তাহলে কিলোমিটার থেকে কি হয়ে যাবে, মিটারে চলে যাবে। এর উপর কি হবে, স্কোয়ার হবে। ওকে, তাহলে এখান থেকে আমার কি আসবে, এফ এর মান আসবে না? এফ এর মান বের করি, দেখি কি আসে। দেখি 6.67 ইন্টু 10^11, ওকে, ইন্টু কি আছে 6.5 ইন্টু 10^23 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 50। ওকে, নিচে হবে কি ব্র্যাকেট 10^8 ইন্টু 1000 এর উপর হোল স্কোয়ার। ওকে, দেন ফুল ব্র্যাকেট ক্লোজ। ওকে 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 ওকে, কত আসছে 2.167 ইন্টু 10^7। এটা কি আসছে, এটা আসছে নিউটন। ঠিক আছে, কত নিউটনের বল করছে, এটা খুব ছোট। দেখছো 10^7 মানে কি, খুবই ছোট, খুবই ছোট বলে আকর্ষণ করছে। এখন যে ক্যালকুলেশন ভুল না করে থাকে তাহলে এটাই অ্যান্সার হবে। আর ক্যালকুলেশন ভুল করার তো কোনো কথাই নেই, তোমরা করে নিও, প্রসেস ঠিক আছে তাহলেই আসল কথা। ওকে, ক্যালকুলেশনটা একটু দেখে নিও তোমরা। ওকে, আমার মনে হয় যে ভুল হয়নি। ওকে, আচ্ছা হোক। নেক্সট, 50 ভরের দুটি গোলকের সম্পূর্ণ মসৃণ আনুভূমিক তলে পরস্পর থেকে 1.5 মিটার দূরে রাখা আছে। আচ্ছা, কিরে হাত রাখা যায় কই? আচ্ছা, মহাকর্ষীয় আকর্ষণে কতক্ষণ পর ওরা পরস্পরের সাথে মিলিত হবে? হোয়াট, সময় জানতে চাইছে? আচ্ছা, কোনো ব্যাপার না, শুরু করা যাক। আচ্ছা, 50 কেজি ভরের দুটি গোলক সম্পূর্ণ মসৃণ আনুভূমিক তলের সাথে পরস্পর এত মিটার দূরে আছে। ওকে, ভালো কথা। দেখো, মনে করো এখানে একটা 50 কেজি ভরের একটা গোলক আছে, এখানেও কি একটা 50 কেজি ভরের একটা গোলক আছে। আচ্ছা, এদের মধ্যবর্তী আকর্ষণ বল, এদের মধ্যবর্তী দূরত্ব কত 1.5 মিটার। আচ্ছা, তার মানে কি এদের মধ্যবর্তী আকর্ষণ বল পাওয়া যাবে না? হ্যাঁ, বল পাওয়া যাবে। আচ্ছা, বল যদি পাওয়া যায়, এফ কিভাবে বের করবো, জি M1 M2 বাই কি আর স্কোয়ার। ওকে, জি কত 6.67 ইন্টু 10^11 ইন্টু M1 কত 50 ইন্টু 50 বাই কত 1.5, এর উপর কি হবে, স্কোয়ার হবে। সো এখান থেকে একটা মান আসবে না, বলের মান আসবে না। বলের মান কত আসে দেখি, 6.67 ইন্টু 10^11 ইন্টু কত 50 ইন্টু 50, নিচে কত 1.5 এর উপর স্কোয়ার। ওকে, দেন ফুল ব্র্যাকেট ক্লোজ। এখানে আসতেছে 7.411 ইন্টু 10^8 নিউটন। ঠিক আছে, এদের মধ্যবর্তী বল কত আসলো 7.411 10^8 নিউটন। ওকে, ওরে এখানে 50 গ্রাম দেওয়া আছে, আমি কেজি দিছি। আচ্ছা, একটা কাজ করে দাও, হইল, সমস্যা কি, কোনো সমস্যা আছে? নাই। ওকে, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, এখন কাহিনী হবে কি, কাহিনী হবে যে এদের মধ্যে কি বলছে, কি বলছে কি বলছে কি বলছে কতক্ষণ পর এসে ওরা মিলিত হবে, কতক্ষণ পর আসে মিলিত হবে। আমার বল দিয়ে কোনো কাম নেই, আমার দরকার কি ত্বরণ দরকার। কারণ কি এরা দুজন যদি আসা শুরু করে একটা ত্বরণে আসবে, তাই না? এরা দুজন আসা শুরু হলে কি একটা ত্বরণে আসবে। তার মানে আমার এ কেমনে বের করবা, এ মানে কি এফ বাই এম না, বলকে ভর দ্বারা ভাগ করলে কি আসবে, আমার এফ এ চলে আসবে কত 7.411 ইন্টু 10^8, আর নিচে কত 50 কেজি, বস্তু ভর যেহেতু 50 কেজি, 50 কেজি ভাগ 50 কত আসে দেখি 1.4822 ইন্টু 10^9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এই ত্বরণে ওরা দুজন কি পরস্পর মিলিত হবে। এখন এরা দুজন পরস্পর যদি মিলিত হয়
তখন কাহিনী কি ঘটবে জানো? সেটা তো জানো না। সেটা কেমনে জানবা? মনে করো বস্তুটা ছিল এইখানে, এই বস্তু ছিল এইখানে, অর্থাৎ আদি অবস্থা ছিল। যখন এরা আসা শুরু করবে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছিল 1.5। এরা দুজন মিলিত হবে এই জায়গায়, এ আসবে কোথায়? এই জায়গায়। দুজন কি সমান জায়গায় এসে মিলিত হবে না? সমান জায়গায় এসে মিলিত হবে না। তার মানে কি এই বস্তুটা 1.5 যায় নেই, এই বস্তুটা 1.5 যায় নেই। এরা গেছে কতদূর? 1.5-এর অর্ধেক। 1.5-এর অর্ধেক। তারপরে কি দুইটা বস্তুকে 1.5-এর অর্ধেক গেছে না? হ্যাঁ, অর্ধেক গেছে। তার মানে আমি এখন এখানে গতির ফর্মুলা ইউজ করতে পারি না। কেমনে, কীভাবে ইউজ করবা? তারপর আদিবেগ মনে করো ছিল 0, আদিবেগ ছিল কি 0। 0 কি হবে? শুধু 0 হবে না, 0 মিটার পার সেকেন্ড। তারপর লেখো সরণ কত ছিল? এইচ কেন দিতেছি? এস কি ছিল? 1.5-এর অর্ধেক মিটার। এইচ কি? এস কি হবে? 1.5-এর অর্ধেক মিটার। ওকে, ত্বরণ কত ছিল? ত্বরণ ছিল হচ্ছে 1.4822 ইন্টু 10⁻৯ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমার দরকার সময় ইকুয়াল টু হোয়াট? তাই এখানে আমার কোন ফর্মুলা ইউজ হবে বলো তো? দেখো এস আছে, জাস্ট ভি নেই। ভি না দিলে কোন ফর্মুলা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ফর্মুলা কেন নিলাম? কারণ আমার সাইড নোট যে করছে, সাইড নোটে কোনো ভি নাই। ওকে, আচ্ছা, ইউ যেহেতু 0, তাহলে পুরো অংশটি কী হবে? 0 হয়ে যাবে। এস কত আমার? 1.5-এর অর্ধেক ইকুয়াল টু হাফ থাকতেছে ইন্টু এ কত? 1.4822 ইন্টু 10⁻৯ ইন্টু টি স্কোয়ার। আমার এই টি স্কোয়ারের মানটা বের করতে হবে। সো এইখানে হাফ, এইখানে অর্ধেক 2 আছে, এইটা উপরে চলে গেলে কি হবে? 1.5 হবে, কারণ কি এই দুই পুরোপুরি কাটা চলে যায়। আচ্ছা, ডিভাইডেড বাই কি হবে? এই ত্বরণে মান আসবে 1.4822 ইন্টু 10⁻৯ ইকুয়াল টু কী হবে? টি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার টি এর মান কী হবে? দেখো 1.5 অ্যান্সার, রুট অ্যান্সার। টি এর মান একবার লিখতেছে রুট করে দিয়ে, শালার রুট করে দিয়ে বলতে মনে করো এখানে রুট হয়ে গেছে, টি এর এই রুটটি এখানে চলে আসছে। কি হবে? 31811.85 সেকেন্ড। ওকে, মানে এত সেকেন্ড পর এরা দুজন পরস্পর মিলিত হবে। এখন ফির বলিও না যে এগুলো কেমনে কেমনে করছি, এরা বললে কিন্তু মাইর খাবা। এরা বললে কি হবে? পুরো ধরে মাইর খাবা। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা দেখ কয়টা প্রশ্ন আছে? ও মাই গড, 1 2 3 4 5 6টা আছে আরো। হোক। আচ্ছা, একটি মহাশূন্যযান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। আচ্ছা, পৃথিবী এমন একটি অবস্থা বের করো যেখানে মহাশূন্যযানের উপর অভিকর্ষ বল 0। ঠিক আছে, আচ্ছা, তো পৃথিবীর ভর, চাঁদের ভর যা যা দেওয়া আছে, ভালো কথা, আগে জিনিস বুঝো। মনে করো এটা হচ্ছে ভদ্র সদ্র সেই পৃথিবী। এটা কি? এটা হচ্ছে আমার পৃথিবী, আর এটা হচ্ছে মনে করো আমার চাঁদ। হ্যাঁ, এটা কি? আমার পৃথিবী, আর এটা হচ্ছিল চাঁদ। আচ্ছা, পৃথিবীর মধ্যে থাকে সবুজ ঘাস, আর থাকে নীল পানি, আর থাকে কি? নীল সমুদ্রের পানি। ওকে, আর থাকে কি? সুন্দর সুন্দর সবুজ ঘাস। ওকে, আচ্ছা, আর চাঁদের মধ্যে থাকে সাদা ধোঁয়াশা। চাঁদের মধ্যে কি থাকে? সাদা ধোঁয়াশা। দেই, চাঁদের মধ্যে থেকে সাদা ধোঁয়াশা। আচ্ছা, ভালো কথা। এখন যাচ্ছে হচ্ছে রকেট। যাচ্ছে কে? রকেট যাচ্ছে। ওকে, এটা কি আঁকলাম? এত সুন্দর আঁকলে আর কি হয়? এত সুন্দর করলে কি আর সম্ভব? সবাই তো ক্রাশ খাওয়া যাবে এত সুন্দর আঁকলে। ওকে, ওরে বাবা, এটা তো বোমা হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে রকেট। আচ্ছা, এখন দেখো যে এই পৃথিবী করতেছে কি? চাঁদকে টান দিছে, চাঁদ টান দিছে পৃথিবীকে, পৃথিবী টান দিছে চাঁদকে। ফোর্স অফ আর্থ, পৃথিবী টান দিছে চাঁদকে, চাঁদ আবার টান দিছে পৃথিবীকে। ফোর্স অফ মুন, ফোর্স অফ
মুন। পৃথিবী টানতেছে চাঁদকে, চাঁদ টানতেছে পৃথিবীতে, মাঝে পড়ে গেছে এ। ওকে, তাহলে এ এমন একটা অবস্থানে আছে বর্তমানে, যেই অবস্থানে পৃথিবী আর এই চাঁদ একই বলে টানতেছে। এদের টানাটানিতে লব্ধি বল হয়ে গেছে শূন্য। কি শূন্য। ওই কথাই বলছে যে পৃথিবী চাঁদে যাচ্ছিল, পৃথিবী এমন একটা অবস্থান বের করো যেখানে কি মহাশূন্যযানের উপর মহাকর্ষীয় বল শূন্য। আর এখানে পৃথিবী ভর দেওয়া আছে, চাঁদের ভর দেওয়া আছে, পৃথিবীর কেন্দ্র ও চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমি বলতে পারি যে মনে করো এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মনে করো কত দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, মধ্যে দূরত্ব কত, 3.8 ইন্টু 10⁸ মিটার। ঠিক আছে, ওকে, আচ্ছা। তা পৃথিবী থেকে এই মহাকাশযান যানের দূরত্ব এক্স মিটার ধরে নিচ্ছি। কত, পৃথিবী থেকে মহাকাশযান যানের দূরত্ব হলো এক্স মিটার। তাহলে বাকি থাকে কত, 3.8 ইন্টু 10⁸ এক্স মিটার। এইটা যদি এক্স মিটার হয় তার বাকিটা কি হবে, এইটা থেকে এক্স মিটার বাদ দিলে এইটা আসবে না। ওকে, তার মানে কি হলো, দাঁড়াইলো কি, এইটা হচ্ছে মনে করো পৃথিবী, এটা মনে করো আর্থ, আর এটা মনে করো মুন। মহাকাশযান আছে এইখানে, তা পুরোটা যদি 3.8 ইন্টু 10⁸ হয় পুরোটা, তাহলে আমার এখান থেকে এটা মনে করো আমি ধরে নিচ্ছি এক্স মিটার, পৃথিবী থেকে মহাকাশযানের দূরত্ব কত, এক্স মিটার। তার বাকিটুক কি হবে, 3.8 ইন্টু 10⁸ কি হবে, -x মিটার হবে। বাকিটুক পথ এটা হবে। ওকে, আচ্ছা। এখন এই মহাকাশযানকে পৃথিবীও টানতেছে, মহাকাশযানকে চাঁদও টানতেছে। মহাকাশযান যদি না থাকতো, এই চাঁদ অল টাইম পৃথিবীকে টানে, পৃথিবী অল টাইম চাঁদকে টানে। যেহেতু মাঝখানে কাবাব মে হাড্ডি চলে আসছে, সো পৃথিবী টানবে কাকে, মহাকাশযানকে, চাঁদ টানবে কাকে, মহাকাশযানকে। এই মহাকাশযানকে পৃথিবী বলবে আমার দিকে আয়, চাঁদ বলবে আমার দিকে আয়, কারণ দুই দিকে কি আছে, গ্র্যাভিটি আছে। ওকে, বা দুজনের গ্র্যাভিটির দিকে না যাই, দুজনের মধ্যে কি আকর্ষণ বল আছে, কারণ প্রত্যেকটা বস্তু তো একে অপরকে আকর্ষণ করে, তাই না। আচ্ছা, সো পৃথিবীর ভরকে, মাস অফ আর্থ কত দেওয়া আছে না, এই যে কত, 6.0 ইন্টু 10⁻24 কেজি। মাস অফ মুন কত দেওয়া আছে, চাঁদের ভর কি বেশি নাকি, না ঠিকই আছে, 7.4 ইন্টু 10⁻22 কেজি। ওকে, আর মহাকাশযান রকেটের ভর কত, মাস অফ আর ইকুয়াল টু এম ভর। ওকে, আচ্ছা। তো এই এমন একটা পজিশনে বর্তমানে আছে, যেই পজিশনে এও টানতেছে ওও টানতেছে। তার মানে কি দুইজনের লব্ধি বল কত, দুইজনের লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য বলতে আমি কি বুঝাচ্ছি, দুইজনের ক্ষেত্রে আমার এফ অফ আর্থ আর মাইনাস এফ অফ মুন ইকুয়াল টু লব্ধি বল কত হবে, 0। মানে দুজনের লব্ধি কত, 0। লব্ধি মানে কি, দুইটা বলে বিয়োগফল। অথবা আমি এটা কি লিখতে পারি, এফ অফ আর্থ ইকুয়াল টু কি, এফ অফ মুন লিখতে পারি না, লেখা যায় তো। ওকে, আচ্ছা। সো এখন কথা হচ্ছে এটা দেখে আমরা ম্যাথমেটিক্স শুরু করে দেবো। ঠিক আছে, এই জিনিসটাকে কাজে লাগে আমরা পুরোটা ম্যাথমেটিক্স করবো। সো আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসগুলোকে সরাই নিতে পারি, আর একটা কাজ করতে পারি যে একটা আলাদা স্লাইডে নিতে পারি, ওইটাই করি। ঠিক আছে, আলাদা স্লাইড নেই। আমরা তাহলে কি জানলাম যে আমার কি করতে হবে, এফ অফ আর্থ ইকুয়াল টু কি করতে হবে, এফ অফ মুন করতে হবে। ঠিক আছে, সো এফ অফ আর্থ কি হবে, জি থাকবে এম অফ আর্থ বাই রকেটের এম বাই কত, আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার না, বেসিক্যালি এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার হবে। কেন এক্স স্কোয়ার হবে, কারণ আমার এখানকার আর তো এক্স ধরছি, তাই না। কি হবে, এটা আমার এটা আমার কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটার কাজ করি, এটা হলুদি রাখি, এক্স স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কি হবে, জি থাকবে
মাস অফ মুন থাকবে, তারপর কি রকেটের মাস থাকবে, আর কি হবে 3.8 ইন্টু 10⁸ 10⁸ মাইনাস এক্স এর উপর স্কোয়ার হবে। বুঝা গেছে? ওকে, এই জি কাটা চলে যায়, এই আর এম কাটা চলে যায়। ওকে, আচ্ছা তাহলে থাকে কি, থাকে হচ্ছে এম অফ ই মাস অফ আর্থ থাকে, থাকে কি মাস অফ মুন, থাকে কি 3.8 ইন্টু 10⁸ মাইনাস এক্স স্কোয়ার, থাকে কি এক্স স্কোয়ার। ঠিক আছে? ওকে, এখন এইটাকে পুরোটাকে হোল স্কোয়ারে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যাব জানো? এই যে ম্যাজিক দিয়ে নিয়ে যাবো। এই যে এ স্কোয়ার মুছে দিব, মুছে দিয়ে কি করবো, একটা সুন্দর করে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। কোনো সমস্যা আছে? একই জিনিস, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমি ঘুরে ফিরে কি লিখতে পারি, এক্স বাই কত লিখতে পারি 3.8 ইন্টু 10⁸ মাইনাস এক্স। আর জীবনে এত বড় ম্যাথ করতে যাবো না আমি, এই জিনিসটা লিখতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইকুয়াল টু রুট ওভার কি হবে মাস অফ আর্থ কত দেখি, কত দিছে 6 ইন্টু 10⁻20, 6 ইন্টু 10⁻24 আর কি। হ্যাঁ, আর এটা কত 7.4 আচ্ছা 7.4 ইন্টু 10⁻22। ওকে, এইটা হচ্ছে আমার রুটের এই পাশে। ওকে, সো দেখি রুট করে দিই, দুইটারই একটা মান বের করে আনি, অত পেইন না দিই তোমাদের। রুট 6 ইন্টু 10⁻24 ডিভাইড বাই কত 7.4 ইন্টু 10⁻22। ওকে, তো থাকতেছে কি এক্স বাই, আহার এটা আবার লিখে আনবো, দাঁড়া একটা কাজ করি, একটা বুদ্ধি আসছে মাথায়। এই তো ইকুয়াল টু কত আসে 9.0045। ঠিক আছে, বুঝা গেছে? এত সুন্দর বুদ্ধি কখনো পাবা তোমরা? ওটা তো পাবা না, তোমাদের এত বুদ্ধি আছে কোথাও তো পারবা না। দেখো এখন কি করবা, যে আমার সুন্দর করে এক্সকে এক্সের জায়গায় রাখলাম, এইটাকে ওর সাথে গুণ করে দাও, কি হবে, কি আছে 9.0047 নাকি 45, এটা গুণ করবে কার সাথে 3.8 ইন্টু 10⁸ মাইনাস এক্স এর সাথে। ওকে, করতে পারবা না? পারবো। আচ্ছা, তারপর কি করবা, এক্স রাখবা, এটাকে একবার কি করবা 3.8 ইন্টু 10⁸, এটার লগে একবার গুণ করে দিবা, দিলা কত আসে 34217। এত বড় না লিখে ইএনজি মারি 3.4 ইন্টু 10⁹ মাইনাস 9.0045x। ওকে ওকে, এখন করবা কি, এইটাকে এ পাশে নিয়ে আসো, কি হবে x প্লাস 9.0045x ইকুয়াল টু 3.4 ইন্টু 10⁹। ওকে, এই দুটো যোগ করলে কি হবে, এই দুটো যোগ না কমন নাও, কমন নিলে কি হবে 1 প্লাস 9.0045 ইকুয়াল টু কত হবে 3.4 ইন্টু 10⁹ হবে। ইভেন আমার এখান থেকে এক্স এর মানটা বের হয়ে আসবে, কেন বের হবে 3.4 ইন্টু 10⁹কে কি করবা 1 প্লাস 9.0045 দ্বারা কি করবা ভাগ করে দিবা, ভাগ করে দিলে যেই মানটা আসবে ওই মানটা আবার কিসের মান হবে, এক্স এর মান হবে। ওকে, বুঝা গেছে? যেরকম স্পিডে করলাম, কারণ এই জিনিসগুলো তোমাদের জানা, এখন তোমরা বুইরা পারা, তোমরা এলে পারবা। ওকে, এটা কোনো বড় বিষয় না। ওকে, ওকে, এখন দেখি কি বলছে, যে চাঁদ ও পৃথিবী থেকে 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার দূরে অবস্থিত। ওকে, চাঁদের ভর দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবী ও চাঁদের মাঝখানে এমন একটি বিন্দু আছে যেখানে একটি কণার উপর পৃথিবীর আকর্ষণ বল ও চাঁদের আকর্ষণ বল সমান। তা পৃথিবী তো ওই স্থানের দূরত্ব কত? আচ্ছা, মনে করো এটা পৃথিবী, এটা কি, এটা আর্থ।
ওকে, আর মনে করো এটা হলো চাঁদ, এটা কি মুন, ঠিক আছে। এখন বলছে কি এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার। কত? 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার। আরেকটা কথা বলছে, এখানে এমন একটা জায়গায় একটা বস্তু রাখছি বা একটা বিন্দু রাখছি, যেই বস্তুকে পৃথিবী একটা এফ বলে টানতেছে, চাঁদও কি আরেকটা এফ বলে টানতেছে। পৃথিবী একটা এফ বলে টানতেছে, চাঁদও কি আরেকটা এফ বলে টানতেছে। এই এফ বলটার নাম দিই এফ অফ আর্থ, আর এই এফ বলটার নাম দিই এফ অফ মুন, ঠিক আছে। আর এই দুজনের বলই সমান, অর্থাৎ কি এদের লব্ধি সমান, অর্থাৎ কি বস্তুটা আটকে আছে পৃথিবী চাঁদের মাঝখানে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবী থেকে এই বিন্দুর দূরত্ব কত? পৃথিবী থেকে বিন্দুর দূরত্ব কত? তা সবার আগে তুমি বলে নাও, মনে করতে পারো এই পৃথিবী থেকে বিন্দুর দূরত্ব এক্স মিটার ধরে নিচ্ছি। এই পৃথিবী থেকে বিন্দুর দূরত্ব কত? এক্স মিটার। তা বাকি থাকে কত? পুরোটা যদি 3.9, তাহলে কি বাকিটা কত? 3.9 ইন্টু 10⁵ মাইনাস এক্স মিটার, ঠিক আছে। বাকিটি কত? 3.9 10⁵ মাইনাস এক্স মিটার। ওকে, যেহেতু বলছে দুই জায়গার বল সমান, তাহলে আমি ইকুয়েশন কীভাবে সাজাতে পারি? এফ অফ আর্থ ইকুয়াল টু কি এফ অফ মুন, অর্থাৎ কি বস্তুটা দুজন লব্ধি যেহেতু সমান, এই পৃথিবী কর্তৃক এফ আর মুন কর্তৃক এফ এই বস্তুর উপর সেমভাবে পড়তেছে। তাহলে আমি এখানে ইকুয়েশন সাজাতে পারি না? এফ ইকুয়াল টু কি লেখা যায়? জি এম, এটা এম কিসের জন্য? আর্থের জন্য, ডিভাইড বাই কি আর স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? জি এম মাস কার জন্য? মুনের জন্য, ঠিক আছে, মুনের জন্য, বা কি আর স্কোয়ার। এখন কথা দুইটার আর কিন্তু আলাদা, এটাকে আর দিলাম, এটাকে আর প্রাইম দিলাম, ঠিক আছে। আর এখানে একটা সাইড নোট করে রাখতে পারো, আর ইকুয়াল টু হবে ছিল এক্স, আর আর প্রাইম ইকুয়াল টু কী হবে? 3.9 ইন্টু 10⁵ মাইনাস এক্স। কেন? এই আরটা কিসের? এই যে এটুকের জন্য। এই আরটা কিসের? বাকি এটুকের জন্য, ঠিক আছে। ওকে, এখানে জি এর মান তো কনস্ট্যান্ট, দুইটা জায়গায় জি কাটা যাবে। ওকে, ভালো কথা। তারপর দেখো কি আসে এখানে, এম অফ ই কত? পৃথিবীর ভর কত? এই যে দেওয়া আছে 6 ইন্টু 10⁻²৪। আর চাঁদের ভর কত? 7.3 ইন্টু 10⁻²২। এটা হচ্ছিল মাস অফ মুন, আর এটা কত? মাস অফ আর্থ, ঠিক আছে। এটা মাস অফ মুন, আর এটা কি মাস অফ আর্থ। তাহলে মাস অফ আর্থ কত ছিল? 6 ইন্টু 10⁻²৪, যেটা আমি বসাই দিলাম এখানে। আর স্কোয়ার আছে মানে কি এক্স স্কোয়ার, ঠিক আছে। ওকে, তারপর কি আসে এখানে? মাস অফ মুন, মাস অফ মুন কত? 7.3 ইন্টু 10⁻²২। আর আর স্কোয়ার কত হবে? 3.9 ইন্টু 10⁻কত? 10⁻ কত ছিল? 5 মাইনাস এক্স এর উপর স্কোয়ার। ওকে, এটা সুন্দর করে লিখি, 5 মাইনাস এক্স এর উপর কি স্কোয়ার। ওকে, মোটামুটি কাজ শেষ। আমরা একটা কাজ করতে পারি সুন্দরভাবে, এইগুলোকে এক পাশে আনতে পারি। কি দেখা যায় তো তাহলে? 3.9 ইন্টু 10⁵ মাইনাস এক্স এর উপর হোল স্কোয়ার, নিচে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? উপরে তো আছে, কি আছে? উপরে 7.3 ইন্টু 10⁻²২, আর নিচে চলে আসবে 6 ইন্টু 10⁻²৪। জাস্ট এইটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এটাকে উপরে নিয়ে গেলাম। ওকে, ভালো কথা। তারপর কি করা যায়? আচ্ছা, এই পাশে করবো, করে দিই। এই জায়গাটা দুইটা স্কোয়ার আছে না, ওই পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? ওকে, 3.9 ইন্টু 10⁵ মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 7.3 ইন্টু 10⁻²২, আর নিচে থাকছে 6 ইন্টু 10⁻²৪। ওকে, মোটামুটি আমাদের অনেকটা কাজ আগায় গেছে, এই এটা একটু সরে দিই। ওকে, মোটামুটি আমাদের অনেকটা কাজ আগায় গেছে। এখন দেখো করি কি আমরা। এখন দেখো এই জায়গাটা এইভাবে রাখি দিই, এই জায়গাটা আমরা রেখে দিই 3.9 ইন্টু 10⁵ মাইনাস এক্স ডিভাইড বাই কত? এক্স ইকুয়াল টু, এই জায়গার মানটা আমরা ক্যালকুলেটারে বসাই দিই, কি আসে? রুট ওভার কত? 7.3 ইন্টু 10⁻²২। ওকে, আর নিচে কত? 6 ইন্টু 10⁻²৪। ওকে, কত আসে? 0.1103, ঠিক আছে। এই পর্যন্ত রাখলাম আমি। এখন কি করা যেতে পারে? এখন করা যেতে পারে এইটাই, যে 3.9 ইন্টু 10⁵ মাইনাস এক্স ইকুয়াল টু এই এক্সটা ওর সাথে গুণ হয়ে যাবে, কি হবে?
আরে ছি কাটতেছে না কেন 0.1103x করা যায় না হ্যাঁ যাবে এখন কি করতে পারো এখন সুন্দরভাবে এই মাইনাস এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস এক্স হয়ে যাবে 3.9 ইন্টু 10⁻5 ইকুয়াল টু কত 0.1103x প্লাস এক্স কী করলাম এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম এখন কি করতে পারো সুন্দরভাবে এটা কমন নিতে পারি দেখো 3.9 ইন্টু 10⁻5 নেওয়া হয়েছে ইকুয়াল টু কী হবে এক্স কমন নিলাম কি হবে 0.1103 প্লাস 1 ওকে এখন আমার দরকার কি এক্স এর মান দরকার এক্স এর মান কেমনে বের করবো আমরা এক্স কেমনে বের করবো এই 3.9 ইন্টু 10⁻5 কে কী করবো এই মানটা দ্বারা ভাগ করে দেবো 0.1103 প্লাস 1 এটা দ্বারা করবো কি ডিরেক্ট ভাগ করে দেবো দেখি তো কি আসে এখানে 3.9 ইন্টু 10⁻5 ডিভাইড বাই কত 0.1103 প্লাস 1 কত আসে ইএনজি টিপে দেই 351.256 ইন্টু 10⁻3 মিটার সরি মিটার নেটে কিলোমিটার আসবে কিলোমিটার ঠিক আছে সো এইটা আমার কি এক্স এর মান অর্থাৎ কি পৃথিবী থেকে এই 351.25 ইন্টু 10⁻3 কিলোমিটার দূরে এই বস্তুটা অবস্থিত এখন যদি বলতো চাঁদ থেকে কত দূরে অবস্থিত তাহলে কি করতাম এই মানটা সিম্পলি এর সাথে মাইনাস করে দিতে তাহলে এই জায়গাটা বের হইতো তার মানে এটা আমার কত বের হইলো এটা আমার বের হইলো কত 351.256 ইন্টু কত 10⁻3 কিলোমিটার ঠিক আছে তাহলে আমি এক্স এর মানটা পেয়ে গেছি এক্স এর মানটা কি আমি পেয়ে গেছি বোঝা গেছে এই ম্যাথগুলো খুবই ইজি তাই না এই ম্যাথগুলো খুবই ইজি ওকে আচ্ছা নেক্সট বোঝা গেছে পুরোটা ওকে এখানে একটু কারেকশন দরকার আছে এখানে গোলকের ব্যাসার্ধ কে ব্যাসার্ধ 1 মিটার ঠিক আছে আবার এখানে একটা জিনিস লেখো গোলক হতে এখানে একটা গোলকের 0.5 মিটার দূরে অবস্থিত এটা 1 হবে না এটা m1 ভর ঠিক আছে আচ্ছা এটি কণার উপর মহাকর্ষ বলে মানে নির্ণয় করো আচ্ছা এখানে প্রশ্ন থেকে ভেজাল হচ্ছে একটু এখানে একটু বলে দিই আরেকবার যে একটা সুষম গোলকের বলা আছে একটা ভর দেওয়া আছে আবার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আরেকটা কথা হচ্ছে এই গোলক হতে গোলকের 0.5 মিটার দূরে অবস্থিত m1 ভর তাহলে ভরের একটি কণার উপর মহাকর্ষ বলের মান কত আমি একটু জিনিসটা বুঝাই দিই হ্যাঁ প্রশ্ন বাদ দাও প্রশ্ন গেছে ওইটা হ্যাঁ মনে করি একটা গোলক ঠিক আছে এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে গোলকে কি দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ কত মিটার 1 মিটার গোলকের ব্যাসার্ধ কত মিটার বলছে 1 মিটার অর্থাৎ কি এই যে এইটা হচ্ছিল 1 মিটার ওকে আচ্ছা আর এই গোলকটার ভর ছিল m1 মনে করি m2 ভর যেহেতু m1 উপরে আছে ওকে এখন এখানে বলছে কি এই গোলকের ভরও দেওয়া আছে ভর কত এই যে 1 ইন্টু 10⁻4 ভালো কথা এখন বলছে কি গোলক হতে 0.5 মিটার দূরে অর্থাৎ কি এটা যদি পুরোটা গোলক হয় এই 0 পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে পুরো 5 মিটার দূরে অর্থাৎ কি মনে করো এই যে এই জায়গাটা গোলক হতে 0.5 মিটার দূরে এটা কত 0.5 মিটার ঠিক আছে 5 মিটার দূরে m1 ভরের বস্তু রাখছি এই 5 মিটার দূরে কি রাখছি একটা m1 ভরের বস্তু রাখছে এখন কোশ্চেন হচ্ছে এই m2 m1 ভরকে কি বলে টানতেছে ওকে ঠিক আছে সো এখানে একটা গোলক কাট করে দেই এখানে একটা গোলক কাট করে দেওয়া যায় হ্যাঁ যায় ওকে এটা একটু কালার চেঞ্জ করে দিই মনে করো একটা পিঙ্ক কালার দিয়ে দিলাম না না পার্পল কালার দিয়ে দিলাম পিঙ্ক দেবো পিঙ্ক থাক আচ্ছা হোক ওকে দেখো এখানে কটা গোলক হলো দুইটা গোলক কেন দুইটা গোলক হলো প্রথমে ছিল এইখানে কি রে প্রথমে ছিল কোথায় প্রথমে ছিল এইখানে বস্তুটা ছিল কোথায় এইখানে তারপর কি হয়েছে বস্তুটাকে m1 ভরের বস্তুটাকে নিচে নিয়ে আসছে মনে করো m1 ভরের বস্তুটা কই নিয়ে আসছি এইখানে নিয়ে আসছি এখানে নেওয়ার ফলে কি বস্তুর গোলকের কিন্তু কমছে না
বস্তুর যদি এই পুরো গোলকে যদি গোলক কমায় ফেলি বা ভিতরে ঢুকে যায়, তার মানে কি গোলকটা কিন্তু ভর একটু হ্রাস পাবে। অর্থাৎ কি, মনে করো তোমার এটা পুরো একটা গোলক আছে একটা, এই গোলকের ভর মনে করো 6 কেজি ধরে নিচ্ছি। এখন এই গোলকের ভিতরে যদি যাও, তুমি গোলকের ভিতরে যদি ঢুকো, ভিতরে ঢুকলে একটা আলাদা একটা গোলক সৃষ্টি হবে, ওই গোলকের ওজন মনে করো 4 কেজি, মানে কি গোলকের ওজন কমে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তুমি এর ভিতরে আরও যাও, বিন্দুতে আসো, গোলকের ওজন হচ্ছে 0 কেজি, ঠিক আছে। এটা হলো কনসেপ্ট টাইপ আর কি। গোলকের ভিতরে যত যাবা, গোলকের আয়তন যত কমতে থাকবে, গোলকের ভরও কি কমতে থাকবে। ওকে, ঠিক আছে। তার মানে এখানে আমার ওই কাহিনী ঘটছে যে এখানে একটা গোলক আছে, এই গোলকের ভিতরে ঢুকছে, কত মিটার ঢুকছে, পুরোটা 1 মিটার হলে 0.5 মিটারই ঢুকছে, তাই না? সো এইখানকার এই গোলকটা করতে কি অভিকর্ষ বলের মান কত? তা সবার আগে অভিকর্ষ বলের মানের আগে আমার দরকার কি, আমার ভর দরকার, তাই না? আমার কি দরকার, আমার ভর দরকার। ওকে ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমত পুরা গোলকের ঘনত্ব বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ আমার কি, আমার M1 দরকার, সরি আমার এই M2 এর মানটা দরকার, এরপরে এই ছোট গোলকটার ভর দরকার, এই M2 এর মানটা দরকার। M2 এর মান কেন বের করবো? M2 ইকুয়াল টু কি, ভি রো না? আমরা শিখছিলাম না ভি ইকুয়াল টু M বাই রো বা রো ইকুয়াল টু M বাই ভি, শিখছি না? ওকে, ছোটোবেলায় কিন্তু পড়ছিলাম। সো এই আয়তনটা বাই করতে হবে, এই ঘনত্বটা বের করতে হবে। এখন কথা হচ্ছে গোলকের ভিতরে যত ঢুকুক না কেন ঘনত্ব কিন্তু পুরো গোলকেরই হবে। গোলকের ভিতরে যত ঢুকুক না কেন ঘনত্ব কিন্তু পুরো গোলকেরই হবে। তাহলে প্রথমত পুরো গোলক, তা প্রথমে আমরা রো এর মান বের করবো। রো এর মান কেমনে বের করবা, একটু সাইডে লিখি, এখানে একটু টাইম যাবে। রো এর মান কেমনে বের করবা? রো ইকুয়াল টু কি, M বাই ভি। সো পুরা গোলকের ভর কত, M ভর কত, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4। আর পুরা গোলকটার আয়তন কত, যেহেতু গোলক এইটা কি হবে 4/3 ইন্টু পাই আর কিউব, তাই না? আর কিউব। এখন কথা হচ্ছে এখানে 10 টু দি পাওয়ার 4 থাকলো, 4/3 থাকলো, পাই থাকলো, আর কিউব যে দিব, এই আর কোনটা, এই আর কোনটা 1 মিটার, তাই না? তার মানে কি 1 এর উপর কিউব, ঠিক আছে। তাহলে আমি এখানে কি আয়তনটা বের করে নিলাম না? আয়তনটা বের করতে পারছি, আয়তনটা বের করতে পারছি, পারছি। ওকে, সরি ঘনত্ব বের করতে পারছি, পারছি। ঘনত্ব আমাদের দান, এটা কি ঘনত্ব। এখন দরকার আমার আয়তন। এখন বুঝো কথা, M2 যে বের করব, M2 কোথাকার, এই জায়গাটুক না, ঘনত্ব পুরো জায়গাটাই নিব। আর M2 কি এটুক জায়গার না? সো এটুক জায়গার M2-র জন্য আমার আয়তন কি আসবে, ভি কি আসবে, ভি কি আসবে, দেখো ভি পাবো কীভাবে, 4/3 পাই আর কিউব। এখন খেয়াল করো 4/3 মতো থাকলো, পাইয়ের মতো থাকলো, আর কিউব মানে কি, এই যে 0.5, তার মানে কি 0.5 এর উপর কিউব, ঠিক আছে। ভি পাইলাম, রো পাইলাম। ওকে, বসা দাও, M2 এর মান বের হয়ে আসবে, বসা দাও। ভি কত, 4/3 পাই 0.5 কিউব ইন্টু রো কত, রো কত ছিল 10 টু দি পাওয়ার 4, কি ছিল 4/3 পাই 1 কিউব। এখন দেখো এই 4/3 কাটা চলে যায়, পাই কাটা চলে যায়, থাকতেছে কি, থাকতেছে হচ্ছিল 0.5 এর উপর কিউব ইন্টু কত 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর মোটামুটি কাজ শেষ। এখন এখান থেকে মানটা বের করে নিই, ওই ক্যালকুলেটর কোথায় গেল, এখান থেকে মানটা বের করে নেব, 0.5 এর উপর কিউব ইন্টু কত 10 টু দি পাওয়ার 4, কত আসবে 1250 কেজি আই গেছে, হ্যাঁ 1250 কেজি। আচ্ছা, যেহেতু এটা সব মিটারে আছে, এটা গ্রাম হবে না কেজি, হ্যাঁ কেজি হবে, দেখ পুরোটা কেজি আসবে। ওকে, তাহলে আমার M2 মান পেয়ে গেছি, M2 মান পেয়ে গেছি। তাহলে এখানকার বল কি হবে, এখানকার F কি হবে? আচ্ছা দেখি তো, এখানে দাঁড়াও 1 মিনিট। ওকে, তাহলে এখানকার বল কি তো এখানকার বল কি হবে, এখানে আমার F বের হবে, F কি হবে M1 M2, এখানে G থাকবে আর কি আর স্কোয়ার। ওকে, আচ্ছা, সো এখানে দেখো জি এর মান জির মতো রাখবা, M1 এর মান তো জানি না, তাই না? M2 মান কিন্তু জানি, M2 মান কত আসছে 1250, আর আর স্কোয়ার কত 0.5 এর উপর স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে যে মানটা আসবে, এখানে M1 আসবে আর পুরোটা সংখ্যা মান আসবে, এটাই আমার কি অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আমার কি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, সো বুঝা গেছে।
এগুলো করে দেওয়ার কিছুই না, জাস্ট m1টার মানটা ফাইন্ড করতে পারবা না, এটা এইভাবেই থাকবে, m1টা m1-এর মতনই থাকবে, m1-এর মানটা ফাইন্ড করা যাবে না, বাট বাকি যে জিনিসগুলো আছে না, এই যে বাকি যে জিনিসগুলো এগুলো বের করতে পারবা। ওকে, বাকি যে জিনিসগুলো থাকবে এগুলো মান বের করে এনে m1 বসায় দেবা, কাজ শেষ আমার। ওকে, বুঝা গেছে? ওকে, নেক্সট ম্যাথ দেখি চলো। এখানে কি বলছে যে সূর্য পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে 1 2, আচ্ছা আচ্ছা, প্রথমে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আগে দেখো, এই জায়গায় দেখো দেওয়া আছে পৃথিবীর ভর দেওয়া আছে, তারপর কি সূর্যের ভর দেওয়া আছে, চন্দ্রের ভর দেওয়া আছে, যে একটা ভর, দুইটা ভর, তিনটা ভর, সূর্য পৃথিবী গড় দূরত্ব দেওয়া আছে, সূর্য পৃথিবী কি গড় দূরত্ব দেওয়া আছে, পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব দেওয়া আছে, ভালো কথা সবই কিছু দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল কত, বের করতে পারবা না? সেম সূত্র। আচ্ছা, পৃথিবী ও চন্দ্রের মধ্যে আকর্ষণ বল কত, বের করতে পারবা না? এদের জন্য একটা এফ বের করতে পারবা, এদের জন্য একটা এফ বের করতে পারবা, তারপর বলবা যে প্রথমটি হতে দ্বিতীয়টি কত গুণ বেশি, মানে কি আমার এই যে এফ, এটা f1 মনে করি, এটা f2, দুইটা বের করলো না, বের করার পর কি f1/f2 করে দিবা, তারপর যে মানটা আসবে তখন দেখবা যে কত গুণ বেশি, এটা তোমাদের SW থাকলো, এটা কি তোমাদের SW থাকলো। আচ্ছা, এরপর তোমরা একটা কাজ করবা যে তোমরা এই পোস্টের নিচে কমেন্টে যাবা, কমেন্টে যা দেখবা যে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, এই গ্রুপের লিঙ্কে যাবা, ফেসবুক গ্রুপ আর কি, এই ফেসবুক গ্রুপে যা তোমরা এইটার SWটা পোস্ট করবা, ঠিক আছে? দেখবো তোমরা পারছো কিনা। ওকে, সো আমাদের এখানে কয়টা ম্যাথ করা হলো? আমাদের এখানে অনেকগুলোই করা হয়েছে আর কি, মোটামুটি 1 2 3 4 5 6, তারপর কয়টা 7 8, দেন হচ্ছে 9 10 11, মোটামুটি আমাদের 11টার মতন ম্যাথ কমপ্লিট হয়েছে। কয়টা? 11টার মতন ম্যাথ কমপ্লিট হয়ে গেছে এখানে একটা লেকচারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বাকি লেকচারগুলো দিয়ে দিব। এটা খুব সহজ পার্ট ছিল, তারপর দেখো 11টা ম্যাথ করছি, বাকিগুলোতে আরও বেশি ম্যাথ থাকবে। সো তোমরা কাজ করবা, যেখানে যে কমেন্ট করবা তোমাদের কেমন লাগছে বা কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সেখানে বলবা। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে।